আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আমাকে একটু কমেন্টে জানাও। ভাই আর ভয়েস শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবা কষ্ট করে, আর ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কষ্ট করে জানাবা। ভাইয়ার ভয়েস এবং ভিডিও দুইটাই ক্লিয়ার আসতেছে কিনা এই দুইটা জিনিস আমাকে কষ্ট করে জানাবা। আজকে আমরা অণুজীবের ম্যালেরিয়ার চতুর্থ লেকচার নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি পড়ব। তোমরা জানো গত ক্লাসে আমরা হ্যাপাটিক সাইজোগনিটা শেষ করছিলাম, যেখানে দুইটা পর্যায় ছিল হ্যাপাটিক সাইজোগনির। আমি যদি একটু রিভিউ করি গত ক্লাসের, তোমরা সবাই একটু আসো, জলদি আসো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও কমেন্ট বক্সে যারা কোর্সটি করতেছে। হ্যাঁ, আস্তে আস্তে মেনশন করে দাও। ভাইয়ার ভয়েস এবং ভিডিও ক্লিয়ার আছে না, এই দুইটা জিনিস বলো। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম মনে আছে? সেটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি গত ক্লাসে পড়ছিলাম। একটু জাস্ট রিভিউ করতেছি, কারণ গত ক্লাসেরটা যদি ক্লিয়ার থাকে তোমাদের আজকের ক্লাসটা করতে সুবিধা হবে। আমরা গত ক্লাসে পড়ছিলাম হ্যাপাটিক সাইজোগনি। এই হ্যাপাটিক সাইজোগনি মানে হচ্ছে যেটা যকৃতে ঘটে। মনে রাখবা, হ্যাপাটিক সেল মানে হচ্ছে যকৃত সেল। তো আমরা দেখছি ম্যালেরিয়ার যে স্পোরোজয়েড দশাটা, যেটা মশার কামড়ের মাধ্যমে আমাদের রক্তে প্রবেশ করে, সেটা প্রি এরিথ্রোসাইটিক গত ক্লাসটা জাস্ট একটু রিভিউ করতেছি। প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনির মাধ্যমে হ্যাপাটিক সাইজোগনির মাধ্যমে যকৃতে প্রবেশ করে একটা চক্র সম্পাদন করে। সেখানে কি ছিল বলতো, মনে আছে? সেটা হচ্ছে মশা যখন আমাদেরকে কামড় দিয়েছিল, মশার দেহে প্লাজমোডিয়াম ভাইভেক্সের একটা দশা ছিল। ওই দশাটার নাম কি বলতো? ওই দশাটার নাম ছিল স্পোরোজয়েট। মনে আছে কি না? আমি ডিটেলসে পড়েছি, শুধু বইয়ের লাইনগুলো বলে যাই নাই। তোতা পাখির মতো বইয়ের লাইনগুলো আমি শুধু বলে যাই নাই, ওগুলো বোঝানোর চেষ্টা করেছি। আজকেও এরকম বোঝানোর অনেক চেষ্টা থাকবে। শুধু তুমি বাংলার মতো রিডিং পড়ে গেলে কি হবে, মুখস্থ করলে কি হবে? যদি সেখানে তোমার কোনো মনে প্রশ্ন না থাকে, সেখান থেকে যদি তুমি কোনো প্রশ্ন বের করতে না পারো, বা সেখান থেকে যদি তোমার জানার কোনো কিছু না থাকে, তাহলে তো এটা কোনো সায়েন্স না, এটা হইতে পারতো অন্য কিছু। সো জীববিজ্ঞানও কিন্তু একটা সায়েন্স। দ্যাট মিনস সায়েন্স যেখানে, লজিক সেখানে, বা বুঝানো সেখানে, বুঝার জিনিস সেখানে। সো তোমাকে বুঝতে হবে, শুধু লাইনগুলো পড়ে গেলে হবে না। তো আমি বলছিলাম, মশা যখন তোমাদেরকে কামড় দিছিল, মশার দেহে জীবাণুর একটা দশা ছিল, সেটা হচ্ছে স্পোরোজয়েড। ওই স্পোরোজয়েড দশাটা রক্ততে আসবে, রক্ত থেকে কোথায় যাবে? যকৃতে। তাহলে এই যে স্পোরোজয়েড থেকে শুরু হয়েছিল এবং যকৃতে গেছিল, যকৃতে গিয়ে একটা সাইকেল সম্পাদন করছিল, যেটা আমরা দেখছিলাম, যেটার নাম হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি। ওই সাইকেলটাতে লাস্টে দিয়ে স্পোরোজয়েড হিসেবে ঢুকছে, এবং যে জিনিসটা বাইর হয়েছে যকৃত থেকে, যে জিনিসটা বাইর হয়েছে সেটার নাম কি ছিল? যে জিনিসটা যকৃত থেকে বাইর হয়েছে সেটার নাম কি ছিল? দেখি তোমরা বলো তো। যকৃত থেকে যে জিনিসটা বাইর হয়েছে সেটার নাম কি ছিল? যকৃত থেকে যেটা বাইর হয়েছে সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল ক্রিপ্টোমেরোজয়েড। সেটার নাম কি ছিল? ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে স্পোরোজয়েডটা কি করছে? রক্ততে প্রবেশ করছে, রক্ত থেকে কোথায় গেছে? যকৃতে গিয়ে একটা সাইকেল সম্পাদন করে যকৃত কোষকে ভেঙে কি হিসেবে বের হয়েছে? ক্রিপ্টোমেরোজয়েড হিসেবে বের হয়েছে। আমি বলছিলাম এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো পরবর্তীতে যকৃতের যে সাইনুসয়েড আছে, যকৃতের সাইনুসয়েডে আশ্রয় নিবে। যকৃতের যে সাইনুসয়েড আছে, যকৃতের সাইনুসয়েডে আশ্রয় নিবে, তাই কি না? কেন আশ্রয় নিবে বলছিলাম? সাইনুসয়েডে আমি বুঝাইছি, অয়েড মানে মতো, সাইনাস মানে গর্ত। তাহলে যকৃতে গর্তের মতো একটা অবস্থান আছে, যেখানে ক্রিপ্টোমেরোজয়েডগুলো আশ্রয় নিবে। কেন আশ্রয় নিবে? কারণ এরা যদি গর্তে না লুকায়, আমাদের যে শ্বেত রক্তকণিকাগুলো আছে এগুলোকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলবে। তাহলে তো এরা তাদের লাইফ সাইকেলটা সম্পাদন করতে পারলো না। যদি আমাদের ডাব্লিউবিসি এরে মেরে ফেলে, পারবে? তাহলে লাইফ সাইকেলটা সম্পাদন করতে পারবে না। তাই ক্রিপ্টোমেরোজয়েড যকৃতের সাইনুসয়েডে আশ্রয় নিবে। এতটুকুই আমাদের প্রি এরিথ্রোসাইটিক হ্যাপাটিক সাইজোগনি শেষ হয়েছিল। তারপর
এখান থেকে আমরা যে পর্যায়টা পাইছিলাম, হেপাটিক সাইজোগনির তো দুইটা পর্যায়, একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এর পরে যেটা, সেটাকে আমরা বলছিলাম এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, তাই না? তোমরা যারা গত ক্লাসটা করছো তারা বুঝছো, এখানে আমি অনেক লজিক দিছি, অনেক ব্যাখ্যা দিছি। সো তোমরা ক্লাসগুলো ওভাবেই পড়বা, বুঝার জন্য পড়বা। তাহলে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি কোত্থেকে শুরু হবে? এই যকৃতের সাইনোসয়েড থেকে শুরু হবে, এবং যকৃতের সাইনোসয়েডে কি আছে? ক্রিপ্টোমেরোজয়েড। তার মানে যকৃত থেকে ক্রিপ্টোমেরোজয়েডগুলো বের হয়ে নতুন একটা যকৃত কোষকে আক্রমণ করবে, নতুন আরেকটা, কারণ যকৃত কোষ তো অনেকগুলা, তাহলে এটাতে একটা যকৃত কোষকে ভেঙে ক্রিপ্টোমেরোজয়েড হিসেবে বাইর হয়েছে। এবার এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো গর্ত থেকে বাইর হবে, গর্ত থেকে বের হয়ে নতুন যকৃত কোষকে আক্রমণ করবে, এবং নতুন যকৃত কোষকে আক্রমণ করে কি হিসেবে বের হবে? আমরা বলছিলাম নতুন যকৃত কোষকে আক্রমণ করে কি হিসেবে বের হবে? এটা নতুন একটা যকৃত কোষকে আক্রমণ করবে, নতুন যকৃত কোষকে আক্রমণ করবে, নতুন যকৃত কোষকে আক্রমণ করে কি হিসেবে বের হবে মনে আছে? কি হিসেবে বের হবে মনে আছে? দুইটা জিনিস হিসেবে বের হবে, একটা ছিল ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড, আরেকটা ছিল মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। একটা কি ছিল বলো? ম্যাক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড, আরেকটা ছিল মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড। এই দুইটা হিসেবে বের হয়েছিল কিনা? যখন ক্রিপ্টোমেরোজয়েডগুলা যকৃতের সাইনোসয়েড থেকে বের হয়ে নতুন যকৃত কোষকে আক্রমণ করছিল, তখন একটা সাইকেল সম্পাদন করে এই দুইটা জিনিস হিসেবে বের হয়েছিল কিনা? অবশ্যই তোমরা গত ক্লাস যারা করছো তারা বুঝে ফেলতেছ, এই দুইটা জিনিস হিসেবেই কিন্তু বের হয়েছিল। একটা ছিল ম্যাক্রো, ম্যাক্রো মানে বড়, হ্যাঁ, আর একটা ছিল কি? মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে কি? ছোট। একটা ছিল ম্যাক্রো, একটা ছিল মাইক্রো। আমি বলছিলাম এই বড় যেটা মানে ম্যাক্রো যেটা, সেটা আবার প্রি এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিটা সম্পাদন করবে, মানে এই ম্যাক্রোটা এই সাইকেলটা আবার সম্পাদন করে আবার নতুন নতুন ম্যাক্রো ক্রিপ্টোমেরোজয়েড তৈরি করবে। কিন্তু এই যে মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েডগুলো যেগুলো ছিল, এগুলো হচ্ছে ছোট, ছোট হওয়ার কারণে এগুলো কোথায় আসবে? এগুলো কোথায় আসবে? মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড আমি বলছিলাম এগুলো আসবে রক্ত। কোথায় আসবে? রক্তে আসবে। এবং রক্তে আছে কে? রক্তে আছে আরবিসি। তার মানে এই মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড যেগুলো আছে সেগুলো রক্তে প্রবেশ করবে এবং রক্তস্রোতের ঠেলায় এরা আরবিসি কে আক্রমণ করবে, এই আরবিসি কে অ্যাটাক করবে, এবং এই আরবিসি কে অ্যাটাক করার মাধ্যমেই আমাদের নেক্সট সাইজোগনি শুরু হবে, যেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তার মানে আমরা গত ক্লাসে এই প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি শিখছি এবং এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি শিখছি, যেখানে আমরা দেখছিলাম এই দুইটা জিনিস তৈরি হয়েছিল। একটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আর একটা ছিল মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। ম্যাক্রো যেটা, সেটা কিন্তু আবার এই সাইকেলটা কন্টিনিউ করে, ম্যাক্রোগুলো আবার এই সাইকেলটা কন্টিনিউ করে আরো নতুন নতুন মেরোজয়েড তৈরি করে। আর কিন্তু মাইক্রো যেগুলা, সেগুলো এই সাইকেলগুলো আর করবে না। এরা কি করবে? রক্তে চলে যাবে, যকৃত থেকে, কোথা থেকে? যকৃত থেকে রক্তে চলে যাবে এবং রক্তে যে আরবিসি আছে আরবিসি কে আক্রমণ করবে। তাহলে এখানে আমাদের যকৃতের কাহিনী শেষ। আমরা জানতাম ম্যালেরিয়া পরজীবীগুলো যকৃতকে প্রথমে আক্রমণ করবে, যকৃতে আক্রমণ করা শেষ। এবার আমাদের টার্গেট হচ্ছে আরবিসি কে আক্রমণ করা। আর আরবিসি কে আক্রমণটা কোন জায়গা থেকে শুরু হবে? এই জায়গা থেকে শুরু হবে। আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড থেকে শুরু হবে, কারণ এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলা রক্তে আসবে এবং রক্তে এসে আরবিসি কে আক্রমণ করবে। আর তোমরা জানো আরবিসির আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। তো আরবিসি কে যেহেতু আক্রমণ করতেছে, তাই ওই সাইজোগনির নামটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এখন বুঝতে পারছো আমাদের নেক্সট টার্গেট কি? আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড কিভাবে আরবিসি কে আক্রমণ করে তাদের সংখ্যা বৃদ্ধি করবে সেটাই দেখা। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের নেক্সট টার্গেটটা কি। চলো আমরা এখন আমাদের হেপাটিক সাইজোগনি শেষ,
আমরা এখন যে সাইজোগনিটা শুরু করব সেটা হচ্ছে কি বলো, সেটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি সেটা হচ্ছে কি এরিথ্রোসাইটিক। এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, মানে আরবিসি। তার মানে আরবিসি কে এখন আক্রমণ করবে। কে আক্রমণ করবে সেটা তো আমরা একটু আগেই বলছি, কে? মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড। মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড গুলা রক্ততে আসবে, রক্ত থেকে আরবিসিতে যাবে এবং আরবিসি কে গিয়ে আক্রমণ করে এই চক্রটা শুরু করবে। বুঝা গেছে? তার মানে ম্যারোজয়েড বা মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েড, এটাকে ম্যারোজয়েডও ডাকতে পারো অথবা মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েডও ডাকতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করবো। তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই হচ্ছে তোমার দেখো এই দেখো এখান থেকেই শুরু হবে। তাহলে আমরা দেখলাম এখানে আমরা কি আঁকবো, কিছু মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড আঁকবো। এগুলোই হচ্ছে কিছু মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড বা শুধু মেরোজয়েডও ডাকতে পারো। এই যে এগুলা কি বলতো, এগুলা হচ্ছে, এগুলা কি, এগুলো হচ্ছে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েড, এগুলো হচ্ছে মেরোজয়েড, মেরোজয়েড বা মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েড বা মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েড। এখান থেকেই তো শুরু হবে, তাই না? কি বলো তোমরা? কি তোমরা একটু কমেন্টে জানাও তো, এখান থেকেই তো শুরু হবে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা। তোমরা একটু কমেন্টে জানাও তো। তোমরা একটু জানাও যে এখান থেকে শুরু হবে কিনা, মানে বুঝতে পারছো কিনা কোন জায়গা থেকে শুরু হবে। এখান থেকেই কিন্তু শুরু হবে, এটা মাথায় রাখবা, এখান থেকেই কিন্তু শুরু হবে। ওকে, আশা করি ওকে। এখন দেখো এই মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েড গুলো কোথায় প্রবেশ করবে? লোহিত রক্তকণিকায়, মানে আরবিসি। তাহলে এখন আমাদের একটা কাজ হয়ে পড়ছে, আমাদের একটা আরবিসি আঁকতে হবে এবং আরবিসিতে যে এটা অ্যাটাক করবে সেটাই দেখাইতে হবে। তাহলে আমরা নেক্সট ধাপে দেখাবো এই যে এই জিনিসটা একটা আরবিসিকে আক্রমণ করবে। আমরা একটা আরবিসি আঁকবো। তোমরা জানো আরবিসি সাধারণত গোল বা দ্বি অবতল, তাই আমরা এভাবে গোল করে আরবিসি আঁকবো। একটু দেখো, আমরা এভাবে গোল করে আরবিসি আঁকবো। একটু বেশি বড় আঁকি ফেলতেছি, আরো ছোট করে আঁকতে হবে। আমরা এভাবে গোল করে আরবিসি আঁকবো। এই গোল করে আরবিসি আঁকলাম। এটা হচ্ছে আমি কি আঁকছি, আরবিসি। এটা তো এগুলো আগে চিহ্নিত করে ফেললে ভালো। হ্যাঁ, এটা আমরা কি আঁকলাম, এটা আমরা কি আঁকলাম বলো, এটা আমরা কি আঁকলাম, আর বি সি। কারণ এই মেরোজয়েড বা মাইক্রোক্রিপ্টোমেরোজয়েড কাকে আক্রমণ করবে? আরবিসি কে, তাই না? তা আরবিসি আঁকতে হবে। আরবিসি সাধারণত গোল বা দ্বি অবতল। এখন এই মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড, এখানে মেটা লিখতে হবে, তোমরা মেটা লিখো। মাইক্রোর পর এখানে একটু মেটা লিখবা। হ্যাঁ, মেটা। মাইক্রো মেটা ক্রিপ্টোমেরোজয়েড অথবা মেরোজয়েড গুলো আরবিসিতে প্রবেশ করার পর কিরকম হয়ে যাবে সেটাই হচ্ছে কথা। আমি আঁকতেছি, ভালো করে দেখো, ডিফারেন্ট কালার দিয়ে আঁকতেছি। এই যে গোল করে যেটা আঁকতেছি এটাই হচ্ছে মেরোজয়েড। এই যে গোল করে যেটা আঁকতেছি এটাই হচ্ছে মেরোজয়েড। ভালোভাবে খেয়াল করবে, এটা হচ্ছে আরবিসি বাইরেরটা, আর এ ছিল এতক্ষণে কিরকম চিকন চিকন না? মেরোজয়েড গুলো দেখো তো কিরকম চিকন চিকন না, চিকনা, হ্যাংলা না। এখন দেখো সে যখন আরবিসি ঢুকছে, সে দেখো ইয়া বড় হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে, গোল হয়ে গেছে, গোল আলু হয়ে গেছে। প্রথমে হ্যাংলা পাতলা চিকনা ছিল, ঢুকার পরে দেখো সে বড় হয়ে গেছে, গোল হয়ে গেছে, ছিল হ্যাংলা পাতলা হয়ে গেছে, মোটা বুড়িওলা। তাই তো? এটাই হচ্ছে তোমার ম্যালেরিয়া পরজীবীটা। এখন এই বিশেষ দশাটার একটা নাম আছে, যেমন এটার নাম কি বলতো, মেরোজয়েড। এই হ্যাংলা পাতলাওয়ালা এগুলোর নাম কি? হ্যাংলা পাতলাওয়ালা এগুলোর নাম মেরোজয়েড। কিন্তু যখন সে মোটা হয়ে যাবে, এরকম গোল হয়ে যাবে, তার নাম তার মেরোজয়েড দেওয়া যাবে না। তার নাম কি সেটাই জানতে হবে। তখন এই জীবাণুটার নাম হয়ে যাবে, ম্যালেরিয়া জীবাণুর এই দশাটা হয়ে যাবে ট্রফোজয়েড। ভালোভাবে খেয়াল করবা, আমি মিনিংগুলো সব বলবো। তখন এই
জীবাণুটার নাম চেঞ্জ হয়ে ম্যারোজয়েড থেকে চেঞ্জ হয়ে যাবে ট্রফোজয়েড। তোমরা এখন জানতে চাচ্ছ এই ট্রফোজয়েড মানে কি, আমি বুঝাবো। ট্রফোজয়েড, এখন মজার ব্যাপার হচ্ছে এই ট্রফোজয়েড, যেহেতু আমরা জানি যে ম্যালেরিয়া পরজীবী হচ্ছে এগুলা যেহেতু প্রোটোজোয়া, এবং প্রোটোজোয়া হচ্ছে প্রকৃতকোষী। সো প্রকৃতকোষীদের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত থাকে এবং কোষের অন্যান্য অঙ্গাণুগুলোও থাকে। তো সেই হিসেবে এর একটা নিউক্লিয়াস থাকবে। তো ভাইয়া এখানে একটা নিউক্লিয়াস, দাঁড়াও, এর একটা নিউক্লিয়াস আঁকলাম। এই যে ছোট করে যেটা আঁকলাম, এটা হচ্ছে কার নিউক্লিয়াস? জীবাণুটার নিউক্লিয়াস, মানে ট্রফোজয়েড মানে জীবাণুটার নিউক্লিয়াস। এবং মজার বিষয় কি যাচ্ছ, এখানে একটা কোষ গহ্বর থাকবে। এইটা কি? এটা হচ্ছে কোষ গহ্বর। তাহলে ভালোভাবে খেয়াল করবা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে জীবাণুর, এই জিনিসটা হচ্ছে জীবাণুর কোষ গহ্বর। এই জিনিসটা হচ্ছে এই ট্রফোজয়েড জীবাণুটার বা প্লাজমোডিয়াম জীবাণুটার কোষ গহ্বর। কোষ গহ্বর তো চিনো। আর এই ছোট করে যে জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। ভালোভাবে খেয়াল করবো, আমি আস্তে আস্তে যাচ্ছি, তাড়াহুড়া কিছু নেই, বুঝার ব্যাপার, এখানে অনেক কিছু বুঝার আছে, এখনো তো বুঝাই নেই কিছু। তাহলে দেখো ম্যারোজয়েড গুলা ছিল হ্যাংলা পাতলা, হয়ে গেছে ইয়া বড় মোটা। লাল কালার যেটা দেখতেছো সেটাই হচ্ছে জীবাণুটা, আর এখানে গোল করে বাইরে যেটা দেখতেছো সেটা হচ্ছে আরবিসি। তো বুঝতে হবে আরবিসি কোনটা, জীবাণুটা কোনটা। এখন জীবাণুটার নাম হয়ে চেঞ্জ হয়ে গেছে ট্রফোজয়েড। এখন ভাইয়া ট্রফোজয়েড কেন? দেখো, জয়েড কথাটার মানে আমি তোমাদেরকে আগেই বলছি, সেটা হচ্ছে জীবাণুর দশাকেই বোঝাচ্ছে। জয়েড কথাটার মানে হচ্ছে জীবাণুর দশা। আমি মুখে বলতেছি, লেখা না বোঝা গেলে তো কি হয়েছে, আমার কথাগুলো তো বুঝো। জীবাণুর দশা, কথা তো বুঝতেছো না, জীবাণুর দশা। আর ট্রফো শব্দটার মানেটা কি? ট্রফো শব্দটার মানে হচ্ছে পুষ্টি। ট্রফো শব্দটার মানে হচ্ছে পুষ্টি। তাহলে ভাইয়া এটা কি বললেন তাহলে? তার মানে ট্রফোড হচ্ছে জীবাণুর এমন একটা দশা, যে দশায় সে বেশি বেশি পুষ্টি লাভ করে। তাহলে ট্রফোজয়েড হচ্ছে জীবাণুর এমন একটা দশা, যে দশায় সে বেশি বেশি পুষ্টি লাভ করে। তার নামই হচ্ছে, এই দশাটার নামই হচ্ছে ট্রফোজয়েড। এখন ভাইয়া পুষ্টি, আমি বলছিলাম বাইরে থাকলে সে হ্যাংলা পাতলা হবে, আর ভিতরে যখন ঢুকবে সে খাই দাই মোটা তাজা হবে। এখন কাকে খাবে? আরবিসি কে। আরবিসি এর ভিতরে কি থাকে সেটাই আসবে। এখন পুষ্টিটা সে কোত্থেকে পাবে? এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আরবিসিতে ঢুকলে সে পুষ্টি কিভাবে পায়? সেটা একটা প্রশ্ন দাঁড়াইতে পারে। আমি বলবো এখানে অ্যাকচুয়ালি পুষ্টিটা কি সেটাই বলবো, কারণ ঢুকছে কোথায়? আরবিসিতে। তাহলে পুষ্টিটা কোথায় আছে? আরবিসিতেই তো আছে। পুষ্টিটা কোথায় আছে? আরবিসিতেও আছে। নিউট্রিয়েন্টটা কোথায় আছে? আরবিসিতেও আছে। আসলে পুষ্টিটা কি বা কি খায়? এই ম্যারোজয়েডটা কি খাইয়ে এত মোটা তাজা হয়, যার কারণে তার নাম ট্রফোজয়েড? পুষ্টিটা কি? এই কোষ গহ্বরের কাজটা কি? এই কোষ গহ্বর যেটা দিয়েছেন ভাই ট্রফোজয়েড দশায় থাকে, এই কোষ গহ্বরের কাজটা কি? এটা কি জন্য আছে এখানে? আর নিউক্লিয়াস তো থাকবে, এটা তো বলার বিষয় না, নিউক্লিয়াস তো থাকবেই। তো নিউক্লিয়াস আছে, কোষ গহ্বরের কাজটা কি? আর ভাই এখানে যে পুষ্টিটা পায়, এই পুষ্টিটা আসলে কি? আরবিসি থেকেই তো পাবে। ঢুকছে কি জন্য? আরবিসিতে ঢুকছে কি জন্য? পুষ্টি পাওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। এখন ভাইয়া আরবিসির ভিতরে কি এমন পুষ্টি আছে যেটা খাই দেয় সেরকম মোটা তাজা হয়? জানার ইচ্ছা আছে কিনা? আশা করি তোমাদের জানার ইচ্ছা আছে। তো চলো আমরা এটা সম্বন্ধে একটু জেনে নিই, পুষ্টিটা কি। আমি এখানে লিখছি, দেখো, পুষ্টি। আসলে সে ঢুকে আরবিসিতে কি জন্য? পুষ্টি পাওয়ার জন্য। এখন আরবিসিতে কি পুষ্টি আছে তোমরা জানো? আরবিসিতে মূলত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তোমরা জানো কি না? তোমরা কি জানো কি না আরবিসিতে নর্মালি যে জিনিসটা থাকে, যে উপাদানটা থাকে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তার মানে হিমোগ্লোবিনটা সে খাই দেয় কি হবে? পুষ্টিটাই হচ্ছে হিমোগ্লোবিন। তাহলে এখানে পুষ্টিটা কি? হিমোগ্লোবিন। তার মানে এই যে ম্যানোজয়েডগুলা এই হিমোগ্লোবিন খাওয়ার জন্য আরবিসির ভিতরে ঢুকে। এখন বুঝতে পারছো এই হিমোগ্লোবিনটা কি? তার মানে এই পুষ্টিটা কি করে? হিমোগ্লোবিন শোষণ করে। তার মানে হিমোগ্লোবিন শোষণ করেই মূলত সে মোটা তাজা হয়
বড় হয়। বুঝা গেছে? তো এখন দেখো এই হিমোগ্লোবিন যে শোষণ সেটাটা কিভাবে হয় ভালোভাবে দেখবা। তার মানে পুষ্টিটা কি অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন, তার মানে জীবাণুটা কি খায়? হিমোগ্লোবিন খায়। এখন দেখো হিমোগ্লোবিনটা খাইতে হইলে তো ডাইজেস্ট হইতে হবে। যেমন আমরা যখন কোনো কিছু খাই, খাওয়ার পর তো ডাইজেশনটা হয়, পরিপাকটা হয়, তাই না? পরিপাক হয়, আমরা আগে খাবো, তারপর খাওয়ার পর এটা পরিপাক হবে, পরিপাক হয়ে তারপর আমরা পুষ্টিটা পাবো, নাকি নাকি পুষ্টির সাথে সাথে পেয়ে যাবো খাওয়ার সাথে সাথে? না, আগে খাবারটা ডাইজেস্ট হইতে হবে, তারপর আমরা পুষ্টিটা পাবো। তাহলে যখন এই হিমোগ্লোবিনটা শোষণ করলো, হিমোগ্লোবিনটাকে ডাইজেস্ট হইতে হবে, কি হইতে হবে? পরিপাক হইতে হবে। এটাকে কি হইতে হবে? পরিপাক হইতে হবে। আর পরিপাক হওয়ার জন্য ট্রফোজয়েডের ভিতরেই একটা সিস্টেম আছে যেটার নাম হচ্ছে কোষ গহ্বর। তার মানে এই পরিপাকটা কোথায় হবে? ট্রফোজয়েডের, ভালোভাবে খেয়াল করো, এই জীবাণুটার নাম কি? ট্রফোজয়েড। জীবাণু দশাটার নাম কি? ট্রফোজয়েড। আর ট্রফোজয়েড ভিতরেই কোষ গহ্বর থাকে, ভালোভাবে খেয়াল করো। তো এই পুষ্টিগুলো সে শোষণ করে, আরবিসি থাকবে এই জায়গাগুলোতে, এই দেখো এই জায়গাগুলোতে আরবিসি থাকবে, কারণ এটাই হচ্ছে আরবিসি। এখান থেকে সে আস্তে আস্তে ভিতরে ঢুকাই ফেলবে। তাহলে ধরো এটা হচ্ছে একটা আরবিসি, সরি এটা হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন গুলোকে এই ট্রফোজয়েড কি করবে? এই কোষ গহ্বরের ভিতরে ঢুকাই ফেলবে। দেখছো কোষ গহ্বরটা কি জন্য লাগতেছে? বুঝতে পারতেছ? এই যে হিমোগ্লোবিন যেগুলো আছে আরবিসিতে, এগুলাকে সে ভিতরে ঢুকাই ফেলবে, মানে শোষণ করবে। সেগুলো কি করবে? শোষণ করবে। বুঝা গেছে? এখন এই যে কোষ গহ্বর, এটাকে বলা হয় ডাইজেস্টিভ কোষ গহ্বর। এটাকে বলা হয় ডাইজেস্টিভ কোষ গহ্বর। এখন এই পরিপাকটাই ডাইজেস্টিভ কোষ গহ্বর হবে, এবং ডাইজেস্টিভ কোষ গহ্বরে এই হিমোগ্লোবিন পরিপাক হয়ে কি তৈরি হবে সেটাই হচ্ছে কথা। যেমন আমরা যখন কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেট যখন পরিপাক হয় তখন কি পাই? গ্লুকোজ। আমরা যখন প্রোটিন খাই, প্রোটিন যখন পরিপাক হয় তখন আমরা কি পাই? অ্যামাইনো অ্যাসিড। আমরা যখন লিপিড খাই, লিপিড যখন পরিপাক হয় তখন আমরা কি পাই? তখন আমরা পাই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ঠিক সেমভাবে এই হিমোগ্লোবিনটা যখন শোষণ করবে, শোষণ করে যখন ডাইজেস্টিভ কোষ গহ্বরের ভিতরে নিয়ে যাবে, ডাইজেস্টিভ মানে বুঝো শোষণ, ডাইজেস্ট পরিপাক করা। সো এটাকে পরিপাক করে কি করবে? দেখো এটাকে পরিপাক করে ইনসলিউবল, ইনসলিউবল মানে বুঝো অদ্রবণীয়, ইনসলিউবল হিমোজয়েন নামক বর্জ্য পদার্থে কনভার্ট করবে। ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তার মানে হিমোগ্লোবিন যখন শোষণ করছে, শোষণ করে এই কোষ গহ্বরের ভিতরে ঢুকাই ফেলছে, এটার নাম ডাইজেস্টিভ কেন? কারণ পরিপাক করে ফেলবে। তো হিমোগ্লোবিন গুলোকে সে পরিপাক করে কি তৈরি করবে? ইনসলিউবল মানে অদ্রবণীয় হিমোজয়েন নামক বর্জ্য পদার্থে কনভার্ট করবে। মনে রাখবা এই হিমোজয়েন যেটা, এই হিমোজয়েনটা ম্যালেরিয়া পরজীবীর জন্য, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য নন টক্সিক। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য নন টক্সিক। মাথায় রাখবা, মাথায় রাখবা। এই যে হিমোজয়েন যেটা দেখতেছো, যেটাকে আমরা বর্জ্য পদার্থ বলতেছি, এই হিমোজয়েন বর্জ্য পদার্থটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য নন টক্সিক, মানে এটা এটার জন্য টক্সিক না। তাহলে ভাই টক্সিকটা তাহলে কি ছিল? অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের যে হিমটা ছিল, হিমোগ্লোবিনের যে হিমটা ছিল, এই হিমটাই মূলত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য টক্সিক ছিল। তার মানে এই যে হিমোগ্লোবিনের যে হিমটা ছিল, এই হিমোগ্লোবিনের হিমটাই কিন্তু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য টক্সিক ছিল। যেহেতু এটা টক্সিক, তাই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কিন্তু মারা যেতে পারে। তাই যাতে তারা মারা না যায়, সার্ভাইভ করতে পারে, তাই হিমোগ্লোবিনকে সুন্দর করে ডাইজেস্টিভ কোষ গহ্বরের ভিতরে ঢুকে নিয়ে যায়, বলে আসো আসো তোমারে খাতিরদারি করব, খাতিরদারি করে তোমারে পাঠাই দিব। এখন হিমোগ্লোবিনকে ডাইজেস্টিভ কোষ গহ্বরের ভিতরে ঢুকায়, এটারে কিসে কনভার্ট করছে? ইনসলিউবল হিমোজয়েন নামক বর্জ্য পদার্থে কনভার্ট করছে। এই হিমোজয়েন বর্জ্য পদার্থটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য নন টক্সিক। এটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য নন টক্সিক, কিন্তু এই পরজীবীটার জন্য নন টক্সিক, বাট আমাদের জন্য বলতে গেলে টক্সিক। আর হিমটা হচ্ছে
প্লাজমোডিয়াম ভাইভেক্সের জন্য টক্সিক, যার কারণে সে এটাকে খাতিরদারি করার জন্য ডাইজেস্টিভ কোষগুলোর ভিতরে ঢুকাইয়ে এই হিমোজয়েন নামক বর্জ্য পদার্থে কনভার্ট করছে। আর হিমোজয়েনটা প্লাজমোডিয়াম ভাইভেক্সের জন্য নন টক্সিক, যার কারণে প্লাজমোডিয়াম ভাইভেক্স সার্ভাইভ করতে পারে। এর কারণেই প্লাজমোডিয়াম ভাইভেক্স সার্ভাইভ করতে পারে। এখন বুঝতে পারছো কোষ গহ্বরের কাজটা কি? এখন বুঝতে পারছো কোষ গহ্বর এখানে কেন লাগে? কোষ গহ্বরের কাজটা কি? এই কোষ গহ্বর এই গুরুত্বপূর্ণ কাজটা করে ম্যালেরিয়া পরজীবীকে সার্ভাইভ করানোর জন্য। কারণ এই হিমটা কিন্তু ম্যালেরিয়ার জন্য টক্সিক, বুঝা গেছে? ম্যালেরিয়া পরজীবীর জন্য টক্সিক। এই জন্য ম্যালেরিয়া পরজীবী কি করে এগুলোকে ডাইজেস্টিভ কোষ গহ্বরের ভিতরে ঢুকায়, এগুলোকে হিমোজয়েন নামক নন টক্সিক বর্জ্য পদার্থে কনভার্ট করে, যেটা এটার জন্য প্লাজমোডিয়াম ভাইভেক্সের জন্য নন টক্সিক। এভাবে প্লাজমোডিয়াম ভাইভেক্স সার্ভাইভ করতে পারে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কোষ গহ্বর কেন থাকে, এটার কাজটা কি। এই হিমোজয়েন শব্দগুলো তুমি এরপরে পাবা, কিন্তু তুমি কখনোই জানবা না এই হিমোজয়েনগুলো কোত্থেকে আসে। এই হিমোজয়েনগুলো আমরা যখন সামনে যাব তখন এগুলো আমরা পাবো, কিন্তু তুমি কখনোই বুঝবা না ভাই এই হিমোজয়েনগুলো কোত্থেকে আসলো। এগুলা এই জন্যই বুঝি তুমি যখন পড়বা তোমার মনে প্রশ্ন আসতে হবে। তুমি যদি প্রশ্ন আনতে পারো তাহলে তুমি জানতে চেষ্টা করবা, আর তুমি জানতে গেলে তোমার পড়াটা বোঝা হয়ে যাবে। এখন যদি বইয়ের লাইনগুলো আপনি পড়ে গেছো, হ্যাঁ, পড়ে পরীক্ষায় বমি করে দিছো, করতে পারো, এটাতেও বমি করলে A+ পাওয়া যাবে, আমি বলতেছি না পাওয়া যাবে, কিন্তু এভাবে পড়েও A+ পাওয়া যাবে, পাওয়া যাবে। তুমি নিজে বুঝতে পারবে এবং তুমি অন্যকেও শিখাইতে পারবে। এটাই হচ্ছে কথা। সো এটাই হচ্ছে কথা। এখন দেখো, ট্রফোজয়েড দশা তো বুঝলা, কোষ গহ্বর কেন আছে সেটা তো বুঝলা। ওকে, এরপরে নেক্সট কাহিনীতে আসো। এইবার দেখো ফার্দার কাহিনীতে আসো। নেক্সট কাহিনীটা কি সেটাই দেখো। সেটা হচ্ছে মনে রাখবা, এটা হচ্ছে আরবিসিকে আরেকটু বড় দিবা। মনে রাখবা যত সামনে যাবা আরবিসি তত বড় হবে। এই আর এগুলো কোনো কিছু বড় হওয়া বা কোষ বড় হওয়া, এগুলো আক্রান্ত হওয়া বোঝায়। মানে কোনো একটা কোষ যদি আক্রান্ত হয়ে যায় এগুলো অত্যাধিক বড় হয়ে যায়। তো দেখো এই আরবিসিটা আস্তে আস্তে বড় হয়ে গেছে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে আরবিসি। এটার নাম হচ্ছে আরবিসি। এই লালটা ছিল কি? ট্রফোজয়েড। এই লালটা কি ছিল? ট্রফোজয়েড। এখন আরবিসি যেহেতু বড় হচ্ছে, ট্রফোজয়েড দশাটাও আরো পুষ্টি খাবে এবং পুষ্টি খাই কিন্তু আরো বড় হবে, তাই না? দেখো এই জন্য এই গোল কালার যেটা, সেটা কিন্তু আরো বড় হবে। এই দেখো, এই আরো বড় হবে। এই দেখো, এই লাল কালার যে ট্রফোজয়েড যেটা ছিল, এরা তো আরো খাওয়া দাওয়া করলে কি হবে? আরো বড় হবে, বুঝা গেছে? এবং এখানকার ভিতরে যে কোষ গহ্বরটা আছে, তাহলে কোষ গহ্বরটাও বড় হবে না? তার মানে কোষ গহ্বরটাও কিন্তু বড় হওয়া শুরু করবে। তাহলে এজন্য আমরা এই কোষ গহ্বরটাকেও বড় দেখাবো। দেখো, এই দেখো, এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে হয়ে যাচ্ছে তো। আরবিসি বড় হচ্ছে, তাই এই দশাটাও খাইদাই বড় হচ্ছে। এখন বলো, এই দশাটা বড় হলে ভিতরের কোষ গহ্বরটাও তো বড় হবে। এখন চিন্তা করো, এই কোষ গহ্বরটা যখন বড় হবে, নিউক্লিয়াস তো সেন্টারে ছিল, নিউক্লিয়াসটা আস্তে আস্তে এক পাশে সরে যাবে। মানে নিউক্লিয়াসটা ধরো এই মেরুর দিকে চলে আসবে, এটা হচ্ছে নিউক্লিয়াস। দেখো নর্মালি এখানে যে নিউক্লিয়াসটা দেখতেছে এটা সেন্টারে আছে, তো কোষ গহ্বর ছোট ছিল, ঠিক আছে? তো কোষ গহ্বর যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই দেখো কোষ গহ্বর আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তখন নিউক্লিয়াস আগে যেখানে ছিল সেখানে কি নিউক্লিয়াস থাকবে না, পুশ হয়ে উপরের দিকে চলে যাবে। দেখো কোষ গহ্বর আগে ছোট ছিল, আস্তে আস্তে এটাকে জুম করো, জুম করতে গেলেই তো জুমের ঠেলায় এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে মেরুতে চলে যাবে, মানে এক পাশে চলে যাবে। এই দেখো নিউক্লিয়াসটা এক পাশে সরে গেছে, কোষ গহ্বরের ঠেলাই গেছে এক পাশে। তার মানে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কোন পাশে সরে গেছে? এক পাশে সরে গেছে। এখন ভালোভাবে খেয়াল করো, এই দশাটার নাম কি দেওয়া যায়? এই দশাটাকে দেখতে কিসের মতো লাগতেছে? এই দশাটার নাম কি দেওয়া যায়? এই দশাটাকে দেখতে কিসের মতো লাগতেছে তোমরা কি বলতে পারবা? এই পুরা দশাটা লাল কালার সহ ভিতরের যে কোষ গহ্বর আছে, এটার নাম কোষ গহ্বর বলিনি। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোষ গহ্বর।
বলতো এই পুরা যে নিউক্লিয়াস না আরবিসি না, শুধুমাত্র এই লাল কালার এবং এই ভিতরে যে কোষগহ্বর, এই পুরাটাকে দেখতে কিসের মতো লাগতেছে? একটা আংটির মতো লাগতেছে না? আংটি। তোমরা দেখো মনে হচ্ছে যে কেউ, আমরা যে আংটিগুলা পরি, তোমরা হয়তো পড়ো না, যারা পরে তারা মানে যারা হয়তো অনেকে বিয়ে করে, বিয়ের একটা আংটি দেয়, এঙ্গেজমেন্টের সময় একটা আংটি দেয়, মনে হচ্ছে যে আরবিসির ভিতরে একটা আংটি আছে, মনে হচ্ছে আরবিসির ভিতরে একটা আংটি আছে, এই লাল কালার যেটা, এবং ভিতরে যে কোষগহ্বর পুরাটাকে একসাথে দেখো, তাহলে এটাকে একটা আংটির মতো লাগবে। এই জন্য এই দশাটার নাম হচ্ছে, এই দশাটার নাম দেখো, আমি লাল কালারটাকে দেখাচ্ছি, লাল কালার সহ এই পুরাটা, বুঝছো? এই পুরাটা, এই দশাটাকে বলা হয় সিগনেট রিং। এই দশাটাকে বলা হয় সিগনেট রিং। রিং মানে কি? রিং মানে হচ্ছে আংটি। রিং মানে কি? রিং মানে হচ্ছে আংটি। তা ভাইয়া সিগনেট মানে কি? মনে রাখবা, এই সিগনেট মানে হচ্ছে সিম্বল। সিগনেট মানে হচ্ছে কি? সিম্বল। সিম্বল মানে কি? চিহ্ন। যেমন এঙ্গেজমেন্টের সময় আংটি পরানো হয়, কেন পরানো হয়? কারণ তোমার এঙ্গেজমেন্ট হয়েছে এটা বোঝানোর জন্য, তোমার এঙ্গেজমেন্ট হয়েছে এটা বোঝানোর জন্য। তাহলে ওখানকার যে এঙ্গেজমেন্টের যে আংটিটা, ওই আংটিটা একটা সিম্বল হিসেবে কাজ করতেছে। কিসের সিম্বল? তোমার বিয়ে হয়েছে বা তোমার কি হয়েছে, এটার কি বলে, এঙ্গেজমেন্ট হয়েছে, এটা বোঝানোর জন্যই রিং পরানো হয়, যে এটা হচ্ছে এঙ্গেজমেন্টের আংটি। আংটিটার এঙ্গেজমেন্ট যেহেতু করা হচ্ছে, এটাকে বলা হয় সিগনেট বা সিম্বল। সিগনেট মানে কি? সিম্বল। সিম্বল মানে তো বুঝে একটা চিহ্ন বোঝাচ্ছে, যেরকম এঙ্গেজমেন্টের সময় আংটি পরানো হয় এবং ওই আংটিটা দেখে আমরা বুঝতে পারি এর নিশ্চয়ই এঙ্গেজমেন্ট হয়েছে। তো এই যে আংটিটা একটা সিম্বল হিসেবে কাজ করতেছে, তো সিগনেটের মিনিং হচ্ছে সিম্বল। দ্যাট মিনস এই রিংটাকে এই দশাটাকে বলা হয় সিগনেট রিং দশা। এটাকে কি বলা হয়? সিগনেট রিং দশা। কোনটাকে? এই পুরা লালটা সহ ভিতরের কোষগহ্বর, এই পুরাটাকে, নট আরবিসি, আরবিসি বাদে বাকি যেটা আছে, এই পুরাটাকে সিগনেট রিং বলা হয়। আশা করি তোমরা সিগনেট রিং বুঝতে পারছো। আশা করি তোমরা সিগনেট রিং বুঝতে পারছো। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও ট্রফোজয়েড কি ভালোভাবে বুঝছো কি না, ট্রফোজয়েডের ভিতরে যে কোষগহ্বর আছে এটা কেন আছে বুঝছো কি না, ব্যাখ্যা সহ ট্রফোজয়েড কিরকম, কেন এরকম মোটা হয়েছে, গোল হয়েছে, এটা বুঝতে পারছো কি না, এখানকার যে পুষ্টিটা ছিল, পুষ্টিটা অ্যাকচুয়ালি কি ছিল সেটা বুঝতে পারছো কি না। কারণ এই ট্রফোজয়েডে কিন্তু অনেক ব্যাখ্যা দিছি। এই ট্রফোজয়েড দশাতেই, এই ট্রফোজয়েড যে দশাটা আছে লাল কালারের, এই লাল কালারের যে ট্রফোজয়েড দশা, এটা কেন এরকম হয়েছে, কেন কোষগহ্বর আছে, এগুলোর ব্যাখ্যা আমি শুরুতেই দিছি। তারপর আমি সিগনেট রিংয়ের কথা বলছি। এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা বলো। তোমাদের এই এরিথ্রোসাইটিক সাইজোগোনিয়াতে টোটাল 5টা দশা আছে। তুমি যদি 5টা দশা মনে রাখতে পারো তাহলে তুমি এরিথ্রোসাইটিক মনে রাখতে পারবা। তার মধ্যে আমরা 2টা দশা শিখে ফেলছি, একটা হচ্ছে ট্রফোজয়েড দশা আর একটা হচ্ছে সিগনেট রিং দশা। এরকম আরও 3টা দশা আছে, এরকম আরও 3টা দশা শিখে ফেললে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগোনিয়া শিখে ফেলবো। এগুলো আহামরি কঠিন না। তোমরা যদি দশাগুলো সিরিয়ালি মনে রাখতে পারো তাহলে এটা কোনো ব্যাপারই না। বইয়ের লাইন তো কোনো কথাই না, তুমি জাস্ট বইয়ের লাইন পড়বা, এমনি রিডিং পড়বা, মনে হবে যে কিছুই না, কিছুই না বইয়ের লাইনগুলা। বাট আমি যা পড়াচ্ছি সেগুলো অনেক কিছু, কারণ এখানে অনেক ব্যাখ্যা আছে। কোষগহ্বর কেন আছে এটার ব্যাখ্যা দিছি, হিমোজয়েন্ট কীভাবে আসছে সেটার ব্যাখ্যাও দিয়ে দিছি। কারণ এরপরে তোমরা দেখবা হিমোজয়েন্ট আসবে, কিন্তু তোমরা কখনোই বুঝবা না হিমোজয়েন্ট উড়ে এসে কোত্থেকে জুড়ে বসলো। এই হিমোজয়েন্টের ব্যাখ্যা আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলছি কীভাবে হিমোজয়েন্টটা আসছে। সো তুমি যখন হিমোজয়েন্টটা দেখবা তখন তুমি যে সাথে সাথে বুঝে যাবা ভাইয়া তো বলছে হিমোজয়েন্ট কীভাবে আসছে, ওইসে তাহলে এটা সলভ, আমার হিমোজয়েন্ট নিয়ে আর কোনো প্রশ্ন নাই। এটাই হচ্ছে কথা। যখন তুমি কোনো কিছু একটা দেখো, হঠাৎ কোনো কিছু একটা দেখো, তোমার মনে এরকম প্রশ্ন জাগে, কিন্তু তুমি সেটার আনসার পাও না, বিকজ তুমি চিন্তা করো না। এই 2টা দশা শিখে ফেললে আমরা নেক্সট দশাতে যাবো গা। নেক্সট দশাতে আসো, টোটাল 3টা দশা, 5টা দশা, 2টা দশা আমরা শিখে ফেলছি। নেক্সট দশা কোনো কিছুই না, একটু ভালোভাবে খেয়াল করবা। আমি বলছি যত যাবে আরবিসি তত বড় হবে, তো তুমি চাইলে আরবিসিকে আরো বড় করে আঁকতে পারো। যত যাবে, আর একটু দেখা যাচ্ছে কিনা আমি দেখি। ওকে, দেখা যাচ্ছে। তুমি যত সামনে যাবা আরবিসিকে তত বড় আঁকবা, কারণ বড় হওয়া মানে বোঝাচ্ছে আক্রান্ত হচ্ছে, বুঝাচ্ছ? যত আক্রান্ত হবে ততই বড় হবে। তা আরবিসিকে আমি বড় দিচ্ছি, প্রথমে ছোট, আরেকটু বড়, আরেকটু বড়, হ্যাঁ আরো বড় দিবা। এখন এই ট্রফোজয়েড, সরি, এই যে সিগনেট দশাটা দেখতেছ, এই সিগনেট দশাটা এরকম থাকবে না, এইবার সে কিছু ক্ষণপদ সৃষ্টি করবে। তোমরা কি ক্ষণপদের জানো কারা সৃষ্টি করে? যেমন অ্যামিবা। তোমরা জানো, তোমরা যখন অ্যামিবা আঁকো, অ্যামিবা আঁকা এতটা যে সহজ,
আমার তো মনে হয় জীববিজ্ঞানের সবচেয়ে সহজ চিত্র হচ্ছে অ্যামিবা আঁকা, কারণ এভাবে একে বেঁকে আঁকাই দিলেই অ্যামিবা হয়ে গেছে, এভাবে একে বেঁকে আঁকাই দিলেই অ্যামিবা হয়ে গেছে। আর এই একে বেঁকে যেগুলো দেখো সেগুলো হচ্ছে ক্ষণপথ। এগুলোকে কি বলে? ক্ষণপথ। পথ মানে হচ্ছে পা, ক্ষণ মানে হচ্ছে কিছুক্ষণের জন্য তৈরি হয়, ক্ষণ মানে হচ্ছে বেশিক্ষণ থাকে না, ক্ষণস্থায়ী বলি না আমরা। আমরা যখন স্বল্প সময়কাল বলি তখন স্বল্প সময়কালকে ভালো বাংলায় বলি ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে হচ্ছে কিছুক্ষণের জন্য আছে আবার আগের মতো হয়ে যাবে। তো এগুলো তো তারা এরকম ক্ষণপথ তৈরি করে কিছুক্ষণের জন্য শিকার করার জন্য, তারপর আগের মতো হয়ে যায়, তো এটার নাম হয়েছে ক্ষণপথ। তো এই সিগনেট রিংটা আর এরকম থাকবে না, এটাও কিন্তু অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করবে। তাহলে দেখো আমি দেখাচ্ছি, এই যে দেখো লাল কালার যেটা আছে তোমরা বুঝতে পারবা, লাল কালার যেটা সেটা হচ্ছে জীবাণু, আর কালো কালার বাইরে যেটা সেটা হচ্ছে আরবিসি। কনফিউজ হবে না, কালো কালার বাইরে যেটা সেটা হচ্ছে আরবিসি, আর লাল কালার যেটা সেটা হচ্ছে জীবাণু। তাই মাথায় রাখবা, এখানে সবসময় ফোকাস রাখবা লাল কালার জিনিসটাই হচ্ছে জীবাণু। তাহলে এই জন্য আমি লাল কালারটাকে রাখবো। দেখো এই দেখো ক্ষণপথ আঁকবো, দেখছো? এই দেখছো ক্ষণপথ আঁকছি, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ক্ষণপথ। আর এটার ভিতরে নিউক্লিয়াস আছে না, দেখো স্টিল এখানে একটা নিউক্লিয়াস না, একটু ভালোভাবে খেয়াল করবে, দেখো নিউক্লিয়াস একটা, এই নিউক্লিয়াস একটা, এই দাও এখানেও একটা নিউক্লিয়াস। তাহলে এইটা কি ভাইয়া? এটা কি ভাইয়া? এটা হচ্ছে নিউক্লিয়াস। মাথায় রাখবা নিউক্লিয়াসকে বাদ দেওয়া যাবে না, নিউক্লিয়াস লাগবেই, নিউক্লিয়াস লাগবেই, নিউক্লিয়াসকে বাদ দেওয়া যাবে না, নিউক্লিয়াস লাগবেই, নিউক্লিয়াসকে বাদ দেওয়া যাবে না, নিউক্লিয়াস লাগবেই। তাহলে দেখো সিগনেট রিং যেটা সেটা কি হয়ে গেল, এরকম ক্ষণপথ দশা তৈরি করলো, এবং এটার ভিতরে যে এটার যে নিউক্লিয়াস ছিল এই নিউক্লিয়াস, কিন্তু একটা জিনিস বাদ পড়ছে, সেটা কি বলতো? একটা জিনিস বাদ পড়ছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে এইখানে কোষ গহ্বর ছিল, কিন্তু এইখানে কোনো কোষ গহ্বর নাই, এখানে কোষ গহ্বর নাই। দেখো এখানে কিন্তু জীবাণুটার কি ছিল? কোষ গহ্বর ছিল, কিন্তু এই স্টেজে এসে কোষ গহ্বর আর নাই। এখন কোষ গহ্বর নাই কেন ভাইয়া? আমরা কোষ গহ্বরটা কেন লাগছিল বলো? কোষ গহ্বরটা আমাদের লাগছিল হিমোজয়েন নামক বর্জ্য পদার্থে হিমোগ্লোবিনকে কনভার্ট করার জন্য। তোমরা জানো যে কোষ গহ্বর যেটা সেটাকে বলা হয় ডাইজেস্টিভ কোষ গহ্বর, মানে এটা ডাইজেস্ট করে। কি ডাইজেস্ট করে? হিমোগ্লোবিনকে ডাইজেস্ট করে। হিমোগ্লোবিনকে ডাইজেস্ট করে কি তৈরি করে? হিমোজয়েন তৈরি করে। তার মানে এই কোষ গহ্বরে হিমোজয়েন তৈরি করা শেষ। এখন যেহেতু হিমোজয়েন তৈরি করা শেষ, তাহলে তার আর এই কোষ গহ্বরটা লাগবে না, কোষ গহ্বরটা আর দরকার নেই, তো হিমোজয়েন তৈরি করে সে ফেলছে, তাই সে নিজে নিজেই অদৃশ্য হয়ে যাবে। তাই সে অদৃশ্য হয়ে যাবে, কারণ তার হিমোজয়েন নামক বর্জ্য পদার্থটা তৈরি করা শেষ। এখন যারা বলতেছে হিমোজয়েন কি, সেটা আমি প্রথমেই বুঝাইছি হিমোজয়েন কি, তাহলে তো তোমাদের মনে আর কোনো প্রশ্নই আসার কথা না, শুরুতেই বুঝাই দিছি। ওকে, তাহলে বলো তো এই দশাটার নাম কি দেওয়া যায়? এই দশাটার নাম কি দেওয়া যায়? এই দশাটার নাম কোন দশা? এখানে দিব না, দেখো এখানে দিব না, কারণ এটা হচ্ছে আরবিসি। এই কালো কালার যেটা সেটা হচ্ছে আরবিসি, এটা মাথায় রাখবা। আর লাল কালার যেটা সেটাই হচ্ছে জীবাণু। তাই লাল কালারটাকে বলবো, এই জীবাণুর দশাটাকে কি বলা যায়? যেহেতু ক্ষণপথ আছে, মানে অ্যামিবার মতো, কার মতো? অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করতে পারে, তাই এটাকে বলা হয় অ্যামিবয়েড। তাই এটাকে বলা হয় অ্যামিবয়েড ট্রফোজয়েড, এটাকে বলা হয় অ্যামিবয়েড ট্রফোজয়েড। তাহলে আমাকে বলো অ্যামিবয়েড কেন বলতেছে? কারণ এটা অ্যামিবার মতো ক্ষণপথ সৃষ্টি করতে পারে। মনে রাখবা অ্যামিবয়েড শব্দটাকে সন্ধি বিশ্লেষণ করলে অয়েড শব্দটার অর্থ হচ্ছে মতো, আর অ্যামিবা মানে অ্যামিবা। তাহলে অ্যামিবয়েড মানে হচ্ছে অ্যামিবার মতো, অ্যামিবয়েড মানে হচ্ছে অ্যামিবার মতো। দেখো অ্যামিবার মতো, তাই এটার নাম হচ্ছে, এই জীবাণুর দশাটার নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। মনে রাখবা লাল কালারটাই হচ্ছে জীবাণুর দশা, এই বাইরের কালো কালারটা হচ্ছে আরবিসি। এখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা না জানলেই নয়, দেখবা আমি কোথায় আঁকতেছি সেটা দেখো, সেটা হচ্ছে এই আরবিসি, এটা হচ্ছে আরবিসি না, এই দেখো এই স্পেসটা আরবিসি, পুরাটাই হচ্ছে আরবিসি, এটা তো জীবাণুটা লাল কালারে। এই আরবিসির সাইটোপ্লাজমে এরকম দানা দানা লাল কালারের কিছু জিনিস দেখা যায়, ভালোভাবে খেয়াল করবা। এরকম দানা দানা পুরা সাইটোপ্লাজমে, এরকম কার সাইটোপ্লাজমে ভালোভাবে খেয়াল করবা, দানা দানা এরকম কিছু দেখা যায়। আরও দিতে পারো, এভাবে 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 দিতে পারো। এরকম দানা দানা, এরকম লাল কালারের দানা দানা জিনিস দেখা যায়। কোথায় দেখা যায়? আরবিসিতে না
জীবাণুটার ভিতরে না, আরবিসি এর সাইটোপ্লাজমে। এটা কি? এটা হচ্ছে আরবিসি। এটা কি? এটা হচ্ছে আরবিসি। কোথায় দেখা যায়? আরবিসি এ। ভালোভাবে কনফিউজ হয়ে যায় অনেকে মনে করে এই জিনিসটা জীবাণুটার ভিতরে না, আরবিসি এর সাইটোপ্লাজমে। এই যে দানা দানা যে দানাগুলো দেখা যায়, এগুলোকে বলা হয় সাফনার্স দানা। এগুলোকে বলা হয় সাফনার্স। কি বললাম বলতো? সাফনার্স দানা। এগুলোকে কি বলে? সাফনার্স দানা। এগুলোকে কি বলে? সাফনার্স দানা। এগুলোকে কি বলে? সাফনার্স দানা। আর সাফনার্স দানাগুলো কোথায় থাকে লিখো? এগুলো থাকে আরবিসি এর সাইটোপ্লাজমে। আরবিসি এর সাইটোপ্লাজমেই এই সাফনার্স দানাগুলো থাকে। আরবিসি এর সাইটোপ্লাজমেই এই সাফনার্স দানাগুলো থাকে। এই আরবিসি এর সাইটোপ্লাজমেই কোথায় থাকে? আরবিসি এর সাইটোপ্লাজমে, নট জীবাণুর ভিতরে। কনফিউজ হবো না, জীবাণুর ভিতরে থাকে না, আরবিসি এর সাইটোপ্লাজমে থাকে। এই সাফনার্স অনেক গুরুত্বপূর্ণ ফাংশন আছে। প্রথমে আমি যদি বলি এই সাফনার্স দানাটার নাম সাফনার্স কেন হয়েছে, তাহলে তোমরা এখানে একটু লিখতে পারো যে সাফনার্স দানা কেন বলতেছে এটাকে সাফনার্স দানা। এই সাফনার শব্দটা আসছে বিজ্ঞানী সাফনার থেকে। বিজ্ঞানী সাফনার এটা প্রথম আবিষ্কার করছে কে? বিজ্ঞানী সাফনার 1904 সালে। 1904 সালে বিজ্ঞানী সাফনার প্রথম এগুলো দেখতে পান বিদায় এই দানাগুলোকে বলা হয় সাফনার্স দানা। আবার তোমরা মনে করবা সাফনার্স মনে হয় ভাইয়া কি না কি মনে হয়, সাফনার শব্দটা মনে হয় কি না কি। আসলে এটা কি না, আসলে বিজ্ঞানী সাফনার এটা আবিষ্কার করছে বিদায় এটাকে বলা হয় সাফনার্স দানা। তুমি যদি কিছু আবিষ্কার করো তাহলে তোমার নাম অনুসারে দিতে পারো, কারণ তুমি যেহেতু আবিষ্কার, নামকরণটাও তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি একটা ভালো নাম দিতে পারো বা তোমার একটা পারফেক্ট নাম দিতে পারো, তুমি চাইলে তোমার দিয়েও নাম দিতে পারো। তুমি যেহেতু আবিষ্কার করছো, যেটা আগে কেউ আবিষ্কার করে নাই সেটা তুমি দিয়ে দিতে পারো। যেমন কেউ যদি কোনো বৈজ্ঞানিক নাম, কোনো নতুন প্রজাতি আবিষ্কার করে, ইভেন কি তুমি তোমার নামের সাথে মিলাই দিলে একটা বৈজ্ঞানিক নাম করে দিতে পারো। বৈজ্ঞানিক নামের কিছু সিস্টেম আছে। সো আমার নিজের নাম আমি ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই, বা অন্য কেউ ইউজ করতে পারে আমার নাম দিয়ে, কারণ আমি যেহেতু আবিষ্কার করছি। তো সাফনার মানে বিজ্ঞানী সাফনার 1904 সালে কি করছে? আবিষ্কার করছে। এগুলো কোথায় থাকে? সাফনার জানা কোথায় থাকে? ইনফেক্টেড আরবিসি এর সাইটোপ্লাজমে। ইনফেক্টেড আরবিসি এর কোথায় থাকে? ইনফেক্টেড আরবিসি এর সাইটোপ্লাজমেই। দেখো এই যে আরবিসি এর সাইটোপ্লাজমেই সাফনাস দানাগুলো আছে। এখন সাফনাস দানাগুলা কি, এগুলো দেখে কি বোঝা যাবে? এগুলো ফাংশনটা কি এটা একটু মাথায় রাখবা। সাফনাস দানার ফাংশনটা কি? প্রথমে আসো, সাফনাস দানাটা দেখতে কি রকম? লাল, নীল, সাদা, কি রকম? যেমন আমরা যখন কোনো কিছুকে মাইক্রোস্কোপের নিচে দেখতে চাই, তোমাকে আগে কালারিং করতে হবে। যেমন ধরো আমরা অনেক কিছুই কালার করি, যেমন অনেকে চুল কালার করে, অনেকে বিল্ডিং কালার করে। সো একটা জিনিস কালারিং করা হয় কেন? ভালোভাবে দেখার জন্য, বিল্ডিংটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। একটা বিল্ডিং কেন কালার করলে? বিল্ডিংটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। এখন যেগুলা সাধারণত খালি চোখে দেখা যায় না, অনেক কিছুকে আমরা কালারিং করে মাইক্রোস্কোপের নিচে দেখতে চাইতে হয়। যেমন ইভেন কি আমরা ক্রোমোজোম দেখতে হলেও কিন্তু কালারিং ইউজ করি, যেটাকে বলা হয় বায়োলজির ভাষায় স্টেইনিং। স্টেইন মানে হচ্ছে কালার, স্টেইনিং মানে হচ্ছে কালার করার প্রসেস। তো ঠিক সেমভাবে সাফনার দানাকে যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে একটা কালার ইউজ করতে হবে। ওই কালারটা একজনের নাম অনুসারে, সাইন্টিস্টের নাম, ওই কালারটার নাম কি? এটাকে বলা হয় রোমানোভস্কি। এটা একজন রাশিয়ান, মেবি নাম দেখে বোঝা যাচ্ছে মেবি একজন রাশিয়ান সায়েন্টিস্ট। এটার নাম হচ্ছে রোমানোভস্কি। এটা রাশিয়ান সায়েন্টিস্টের নাম রোমানোভস্কি স্টেইন। দেখো উনার নাম অনুসারে কালারটার নাম কি দিছে? স্টেইন মানে হচ্ছে কালার। তাহলে দেখো রোমানোভস্কি স্টেইন উনার নাম অনুসারে দিছে। বললাম না, তোমার ইচ্ছা, তুমি তোমার নাম অনুসারে দিতে পারো যদি তুমি কোনো কিছু আবিষ্কার করো। এই রোমানোভস্কি স্টেইন ব্যবহার করে আমরা লাইট মাইক্রোস্কোপের নিচে আমরা এই সাফনাস দানা দেখতে পারি। এবং সাফনাস দানাকে দেখতে কিরকম লাগবে? ইটের মতো লাল।
তাহলে বলো সাফনাস দানাগুলো, আমিও কিন্তু লাল কালি ইউজ করছি, তাহলে দেখো ঠিক এরকম দেখবা সাফনাস দানাগুলোকে দেখতে কিসের মতো লাগবে, ইটের মতো লাল। তাহলে এটা তুমি কিভাবে শনাক্ত করবে সেটা বলছি, সেটা হচ্ছে রোমানোভস্কি স্টেইন ব্যবহার করে তুমি লাইট মাইক্রোস্কোপের নিচে ইটের মতো আরবিসি এর সাইটোপ্লাজমে ইটের মতো লাল জিনিস দেখতে পাবা, ওগুলোই হচ্ছে সাফনাস দানা। অবশ্যই ইনফেক্টেড আরবিসি এর সাইটোপ্লাজম হইতে পারে, একটা সুস্থ আরবিসি নিলে লাভ নাই। একটা ম্যালেরিয়া পরজীবী যদি আরবিসিকে অ্যাটাক না করে এগুলো হবে না, এগুলো আসবে না। একটা ম্যালেরিয়া পরজীবী আরবিসিকে অ্যাটাক করলেই এগুলো আসবে যে। সো এটা এদের সাথেই কানেক্টেড, ম্যালেরিয়া পরজীবীর সাথেই কানেক্টেড, বুঝা গেছে? সো সুস্থ আরবিসিতে এগুলো পাবা না, দেখবা না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে সাফনাস দানা নিয়ে। সাফনাস দানা যদি তুমি দেখতে পাও, সাফনাস দানা শনাক্ত করে তুমি ম্যালেরিয়া রোগ শনাক্ত করতে পারবা। তাহলে সাফনাস দানার উপস্থিতি ম্যালেরিয়া রোগ শনাক্ত করে, তার মানে আমরা ক্লিনিক্যালি বা ডায়াগনস্টিক্যালি আমরা যদি কারো ম্যালেরিয়া হয়েছে কিনা সেটা যদি জানতে চাই, তাহলে আমরা যদি ওর ইনফেক্টেড আরবিসি নিয়ে যদি সাফনাস দানার উপস্থিতি দেখতে পাই মাইক্রোস্কোপের নিচে কোথায় আরবিসি এর সাইটোপ্লাজমে, তাহলে আমরা শিওর হইতে পারবো যে না ওর ম্যালেরিয়া হয়েছে। কারণ এটা ম্যালেরিয়া পরজীবী যখন আরবিসিকে অ্যাটাক করবে তখনই আরবিসি এর সাইটোপ্লাজমে সাফনাস দানা দেখা যাবে, আদারওয়াইজ সুস্থ আরবিসিতে কখনো সাফনাস দানা দেখা যাবে না। তাই সাফনাস দানা দেখেই তুমি নিশ্চিত হতে পারবা ওর কি আদৌ ম্যালেরিয়া হয়েছে কিনা। সো আশা করি অনেক কাহিনী করতেছি মনে হয় না, অনেক কাহিনী করে পড়াচ্ছি মনে হচ্ছে তোমাদের, ব্যাপারটা আসলে ওরকম না, আমরা অনেক কিছুই পড়ার চেষ্টা করতেছি। এখন দেখো ভাইয়া কয়টা স্টেজ পড়াইছি বলো তো? ভাইয়া ইতিমধ্যে 3টে স্টেজ পড়াই ফেলছি, আর 2টা স্টেজ আছে। ট্রফোজয়েড, একটা হচ্ছে সিগনেট রিং দশা, আর একটা হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এইবার আমরা যে নেক্সট দশাতে যাব, সেটা একটু দেখো। এখানে আমাকে আবার আরবিসি আঁকতে হবে, হ্যাঁ আবার আরবিসি আঁকতে হবে। এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে আরবিসি। ওকে, এখন একটা কথা বলি, ভালোভাবে খেয়াল করো। এই ম্যারোজয়েডে দেখো, যখন একটা ম্যারোজয়েড ঢুকছে নিউক্লিয়াস কয়টা? একটা। সিগনেট রিং দশায় নিউক্লিয়াস কয়টা? দেখো একটা। অ্যামিবয়েড ট্রফোজয়েড দেখো নিউক্লিয়াস কয়টা? দেখো একটা। এবার বলো জীবাণু কেন তোমার শরীরে ঢুকবে? আনসার হচ্ছে তাদের সংখ্যা বৃদ্ধির জন্য। তার মানে এই ম্যারোজয়েডগুলা কেন আরবিসিকে আক্রমণ করতেছে? পুষ্টি খাইয়ে সংখ্যা বৃদ্ধির জন্য। তাহলে মনে রাখবা, কখনো কোনো জীবাণু কেন তোমার শরীরে ঢুকে তোমার থেকে পুষ্টি খাই দেয়, কেন করে এগুলা? তাদের সংখ্যা বৃদ্ধির জন্য। এখন তুমি বলো সংখ্যা বৃদ্ধি হয় একটা প্রসেসের মাধ্যমে, একটা কোষ বিভাজনের মাধ্যমে, এটার নাম কি? মাইটোসিস। তার মানে সংখ্যা বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? মাইটোসিস। এবং তোমরা জানো মাইটোসিসের 2টা ধাপ, নট 5টা ধাপ। আমি কোষ বিভাজন পড়েছি, সেখানে তোমাদেরকে আনসার দিয়েছিলাম। 2টা ধাপে একটা ফার্স্ট ধাপ যেটা, সেটাকে বলা হয় নিউক্লিয়ার বিভাজন। এটাই হচ্ছে ফার্স্ট ধাপ। তার মানে নিউক্লিয়ার বিভাজন মানে নিউক্লিয়াসের বিভাজন। মনে রাখবা, নিউক্লিয়াসের বিভাজন হলেই কোষের সংখ্যা বাড়বে, নিউক্লিয়াসের বিভাজন না হলে কোষের সংখ্যা বাড়বে না। তাহলে এখনো কি জীবাণুর সংখ্যা বাড়বে না? এখানে কি বাড়ছে? এখনো বাড়ে নাই। কেন? নিউক্লিয়াস একটাই ঢুকছে, একটাই আছে। তাহলে নিউক্লিয়াসের সংখ্যা তো আমাকে বাড়াইতে হবে যদি আমি জীবাণুর সংখ্যা বাড়াইতে যাই। দুঃখিত, আজকে অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, বিকজ আমার কাছে একটা আলাদা ফোন নাই, ঠিক আছে? সো তোমাদের যে প্রশ্ন থাকবে সেটা তোমরা আমাকে প্রাইভেটলি ইনবক্স করে জানাতে পারো, অথবা আমি পোস্ট দিলে ওখানে কমেন্ট করে জানাতে পারো। প্রাইভেটলি ইনবক্স করে জানালেই বেটার, আমি ওখানে আনসার দিতে পারি। তো যাদের প্রশ্ন থাকবে তারা আমাকে জানাবা।
ওকে, যেটা বলতে চাচ্ছি, নিউক্লিয়াসের বিভাজন হইতে হবে কি না? হইতে তো হবেই, নিউক্লিয়াস তো বিভাজন না হলে সংখ্যা বাড়বে না। তাই এখানে যে একটা নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসগুলো অনেকগুলো হইতে হবে। এখন এটাই হচ্ছে আমার নেক্সট ধাপ। সেটা হচ্ছে এই যে লাল কালারের জীবাণুটা দিবা, অ্যামিবয়েড দশাটা থাকবে না, এরকম থাকবে না। এই লাল কালারের যে জীবাণুটা দিবা, এই যে লাল কালারের জীবাণু দিলাম, এবং নিউক্লিয়াস ছিল একটা না, এখন নিউক্লিয়াস হয়ে যাবে অনেকগুলা। দেখো নিউক্লিয়াস দেখো কতগুলো দিচ্ছি, 1 2 3 4 5 6, প্রায় 7টা দিছি, বাট 7টা থাকে না, প্রায় 12 থেকে 24টা নিউক্লিয়াস থাকে। তাহলে এখানে নিউক্লিয়াস অনেকগুলো না? এখানে কতগুলো নিউক্লিয়াস থাকলাম? অনেকগুলো নিউক্লিয়াস না। এটা কি জন্য হয়েছে? নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। কারণ নিউক্লিয়াসের বিভাজন না হলে জীবাণুর সংখ্যা বাড়বে না। এখন তোমরা বলো, এই দশাটাকে আমরা কি নাম দিয়েছিলাম? আমরা যখন হেপাটিক সাইজোগনি পড়ছিলাম তখনও আমরা এরকম দশা দেখছিলাম। এই দশাটাকে আমরা কি নাম দিয়েছিলাম মনে আছে? এই দশাটাকে আমরা বলছিলাম সাইজন্ট। মনে করে দেখো, যারা গত ক্লাসগুলো করছো তারা হ্যাপাটিক সাইজোগনিতেও কিন্তু সাইজন দেখছো। আর সাইজোগনি শব্দটাই মানে হচ্ছে যেখানে সাইজন থাকবে। এটাকে এরিথ্রোসাইটিক সাইজোগনি কেন বলতেছে? কারণ এখানে সাইজন থাকবে। সাইজন গনি মানে সাইজন প্লাস গনিয়া। এগুলো আমি গত ক্লাস যারা করছে তারা বুঝতেছো। তাহলে এটাকে কি বলে? এই দশাটার নাম কি? সাইজন, যেখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। নর্মালি এখানে কতটা নিউক্লিয়াস থাকে ভাইয়া? 12 থেকে 24টা নিউক্লিয়াস থাকে। 12 থেকে 24টা অপত্য নিউক্লিয়াস থাকে। তো ভাইয়া এতগুলো দেখানো সম্ভব না। এবং তোমাদেরকে আমি বলছিলাম না যে একটা বর্জ্য পদার্থ তৈরি হয় যেটার নাম হিমোজয়েন? এখন তোমরা এটার ভিতরে এভাবে দেখবা, এই দেখো এখানেই এভাবে দেখবা, এভাবেই থাকবে। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ মাঝখানে, এই জিনিসটাই হচ্ছে হিমোজয়েন। এখন তোমরা, আমি যখন এখানে হিমোজয়েন শব্দটা বলতাম, তোমরা হয়তো বলতা ভাইয়া এখানে কোত্থেকে হিমোজয়েনটা নিয়ে আসলেন? তোমরা বলতা না হিমোজয়েন? এখন আমি এখানে দেখাইলাম না তোমাদেরকে হিমোজয়েনটা। এখন আমি যখন এখানে হিমোজয়েন দেখাবো, তোমরা বলো ভাইয়া কোত্থেকে এটা উড়ে এসে ঘুরাই দিলেন হিমোজয়েন। এখন তোমরা হিমোজয়েনের আনসারটা পাইছো কিনা? হিমোজয়েনটা কি? একটা বর্জ্য পদার্থ, যেটা কোত্থেকে তৈরি হয়? ওই যে ট্রফোজয়েট যে খাইছিল, হিমোগ্লোবিন খাইছিল, এবং হিমোগ্লোবিন খাওয়ার কারণে কোষ গহ্বর কি করছে? ওই হিমোগ্লোবিনগুলোকে ডাইজেস্ট করে এই হিমোজয়েন নামক বর্জ্য পদার্থে কনভার্ট করছে, যেটা নন টক্সিক। এটাকে আমি কি বলছিলাম? নন টক্সিক। কার জন্য? আমাদের জন্য না। এই হিমোজয়েনটা এই ম্যালেরিয়ার জন্য নন টক্সিক, কিন্তু ম্যালেরিয়ার জন্য হিমোগ্লোবিনের হিমটা টক্সিক ছিল। তাই হিমোগ্লোবিনটারে ভাঙি সে হিমোজয়েনে কনভার্ট করছে। আর হিমোজয়েনটা ওই ম্যালেরিয়ার জন্য, ম্যালেরিয়া পরজীবীর জন্য নন টক্সিক। এটা ম্যালেরিয়ার জন্য তেমন সমস্যা না, যার কারণে দেখো ম্যালেরিয়া পরজীবীর ভিতরেই হিমোজয়েন সুন্দর করে আছে। এখন বুঝতে পারছো হিমোজয়েন কিভাবে আসছে? ফার্স্টেই আমি এই হিমোজয়েন কিভাবে আসছে সেটা আমি বুঝাই দিছি, কেন আসছে সেটাও বুঝাইছি। ওকে, তাহলে কয়টা দশা হইলো দেখো? ট্রফোজয়েড একটা, সিগনেট রিং দশা 2টা, অ্যামিবয়েড ট্রফোজয়েড 3টা দশা, সাইজন 4টা দশা, এবং আরেকটা লাস্ট দশা যেটাকে বলা হয় রোজেট দশা। রোজেট। আচ্ছা, এটা ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। জায়গা নেই। ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। ব্যাপারটা আমি একটা কাজ করি, তোমরা তো খাতায় লিখতেছো বা বইয়ে আছে, আমি এক কাজ করি, আমি এই স্টেজটা একটু মুছে দিই। এই স্টেজটা মুছে দিয়ে আমি এই জিনিসটাকে, এই সাইজন জিনিসটাকে আমি একটু এদিকে রাখি। তো তোমরা মনে রাখবা এই এখানে কি আছে? এখানে আছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এটা একটু জাস্ট মনে রাখবা, এখানে আছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। ঠিক আছে? এটার পরই হচ্ছে তোমার এই সাইজন দশাটা। ঠিক আছে? এটার পরই হচ্ছে এই সাইজন দশাটা। হ্যাঁ, তাহলে তোমাদের প্রবলেম হবে না। এই সাইজন দশাটা, এই যে নিউক্লিয়াস, আর এখানে হচ্ছে হিমোজয়েন। এই যে নিউক্লিয়াস, আর এখানে হচ্ছে হিমোজয়েন। আমি একটু ইন্ডিকেট করে দিই তোমরা যাতে বুঝো। এটা, এই দশাটার নাম কি? এটাই হচ্ছে সাইজন্ট। এটাই কি? এটাই হচ্ছে সাইজন্ট। আর এটা কি? এটা হচ্ছে হিমোজয়েন। ঠিক আছে? এখন এইটার পর যে নেক্সট দশা হবে, এটা দেখো একদম সিম্পল।
এই নিউক্লিয়াসগুলো কেন তৈরি হয়েছে, নিউক্লিয়াসের সংখ্যা কেন বাড়াইছি, নতুন নতুন জীবাণু বাড়াইতে। এখন নিউক্লিয়াস থাকলে কি জীবাণু হয়ে যাবে? না, নিউক্লিয়াসের পাশে সাইটোপ্লাজম আসতে হবে, নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজম আসতে হবে, প্লাজমা মেমব্রেন আসতে হবে, তাইলেই তো একটা পূর্ণাঙ্গ কোষে পরিণত হবে। তোমরা জানো একটা কোষ গঠিত হইলে শুধু নিউক্লিয়াস কি এনাফ? শুধু নিউক্লিয়াস কি এনাফ না, নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম আসতে হবে। এই দেখো এইভাবে সাইটোপ্লাজম আসতে হবে নিউক্লিয়াসের চারপাশে, এবং এই সাইটোপ্লাজমকে ঘিরে একটা মেমব্রেন আসতে হবে, প্লাজমা মেমব্রেন আসতে হবে, তাহলেই তো একটা জীবাণু তৈরি হয়। এরকমই তো ঘটনা ঘটে, তাই না? এই ঘটনাটা আমরা দেখছিলাম কোথায় হয়েছিল? হ্যাপাটিক সাইজোগনিতে, যেখানে আমরা দেখছিলাম নিউক্লিয়াস যখন তৈরি হয়েছিল, এই নিউক্লিয়াসকে ঘিরে এভাবে সাইটোপ্লাজম আসছিল এবং এভাবে গোল করে একটা প্লাজমা মেমব্রেন আসছিল এবং এই জিনিসগুলো এরকম গোল ছিল। কিন্তু এখানে সেরকম ঘটনা ঘটবে না, এইখানে গোল করে এরকম তৈরি হবে না। প্রথমে এখানে যে ঘটনাটা তৈরি হবে আমি বলি, এই নিউক্লিয়াসকে ঘিরে পুরোপুরি ঘিরে সাইটোপ্লাজম আসবে না, সাইটোপ্লাজম এটাকে অর্ধেক আবৃত করবে। ব্যাপারটা আমি বুঝাচ্ছি, একটু দাঁড়াও, আমি ব্যাপারটা তোমাদেরকে এভাবে বুঝাচ্ছি। এই যে গোল, এই যে লাল কালার যেটা আছে, এই লাল কালার জিনিসটা আমি তোমাদেরকে দিচ্ছি, আবার একটু দিচ্ছি এভাবে, তোমরা আঁকিও না, এখানে মুছামুছি হবে, তোমরা আঁকিও না। এই দেখো এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, আপাতত এটা দিয়ে বুঝাই। আমি বললাম না এই নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজম আসবে, এই দেখো এখানে সাইটোপ্লাজম আসছে না গোল করে, কিন্তু এখানে গোল করে সাইটোপ্লাজম আসবে না, এখানে গোল করে সাইটোপ্লাজম আসবে না, এখানে আসলে অর্ধভাবে আবৃত করে আসবে। মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে এই যে এই যে যেটা এটা এইভাবে 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 অর্ধভাবে আবৃত করবে, দেখছো? দেখো নিউক্লিয়াসটাকে পুরোপুরি গোল করে আবৃত করে নেই, ঠিক সেম ভাবে এই নিউক্লিয়াসটাকে অর্ধভাবে আবৃত করবে। এই দেখো এই নিউক্লিয়াসটাকে অর্ধভাবে আবৃত করছে, দেখছো? ঠিক সেম ভাবে এই নিউক্লিয়াসটাকে অর্ধভাবে আবৃত করছে, দেখছো? ঠিক সেম ভাবে এখানেও দিবা, এই নিউক্লিয়াসটাকে অর্ধভাবে আবৃত করবে, দেখছো? পুরোপুরি কি আবৃত করছে নিউক্লিয়াসগুলোকে? না, এটাই আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি। এই দেখো এই নিউক্লিয়াসটাকে অর্ধভাবে আবৃত করবে, ঠিক সেম ভাবে এই নিউক্লিয়াসটিকে অর্ধভাবে আবৃত করবে, দেখছো? নিউক্লিয়াসগুলোকে কিভাবে আবৃত করতেছে? অর্ধভাবে আবৃত করতেছে, অর্ধভাবে, নট পুরোপুরি। কিন্তু আমরা যখন হ্যাপাটিক সাইজোগনিতে দেখছিলাম পুরোপুরি এরকম আবৃত করছিল। পার্থক্যটা বুঝছো? আশা করি তোমাদেরকে আমি পার্থক্যটা বুঝাইতে পারছি। এখন দেখো এগুলোই হচ্ছে আমাদের সাইজন্টের নিউক্লিয়াসগুলা, আর এগুলোই হচ্ছে অর্ধভাবে আবৃত সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন। এখন এই জিনিসটাকে দেখো তো খুব সুন্দর লাগতেছে না? অনেকটা গোলাপের পাপড়ির মতো লাগতেছে না? তোমরা দেখো মনে হচ্ছে ভাইয়া এখানে গোলাপের একটা পাপড়ি আঁকছি, মনে হচ্ছে কি না? তোমরা ভালোভাবে দেখো, মনে হচ্ছে ভাইয়া এখানে একটা গোলাপে, তোমরা যখন ফুল আঁকো, ফুলের পাপড়ি আঁকো, তখন ঠিক এভাবেই আঁকো। তাই গোলাপের পাপড়ির মতো যেহেতু লাগতেছে, তাই এটাকে বলা হয়, এই জীবাণুর দশাটাকে বলা হয় রোজেট দশা। জীবাণুর এই দশাটাকে কি বলা হয়? জীবাণুর এই দশাটাকে কি বলা হয়? জীবাণুর এই দশাটাকে বলা হয় রোজেট দশা। এটাকে কি বলা হয়? রোজেট দশা। দেখো রোজেট নামেই বোঝা যাচ্ছে। রোজ অর্থ কি? রোজ অর্থ গোলাপ। রোজ অর্থ কি? রোজ অর্থ গোলাপ। রোজ অর্থ কি? রোজ অর্থ গোলাপ। তাহলে রোজেট মানে কি? গোলাপের পাপড়ির মতো দশা, তাই এটার নাম হচ্ছে রোজেট দশা। তাহলে কয়টা দশা হইল? ট্রফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রফোজয়েড, সাইজন, দেন রোজেট। এই পাঁচটা দশা যদি মনে রাখতে পারো তাহলে তোমার এই টোজেটিক সাইজোগনি শেষ, কারণ এখানে আর কোনো কাজ নেই, তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এখন দেখো হিমোজয়েন্টগুলো থাকবে না? হিমোজয়েন্ট, এই যে এখানে হিমোজয়েন্ট ছিল, এখানেও মাঝখান দিয়ে হিমোজয়েন্টগুলো থাকবে। এই যে এখানে এই মাঝখানে হিমোজয়েন্টগুলো থাকবে, এই যে হিমোজয়েন্ট। বুঝা গেছে? এখন ফাইনালি কি হবে? এইবার তারা এবার আলাদা হয়ে যাবে। এইবার তারা এরকম এভাবে আলাদা হবে। দেখো এগুলো এক পরস্পর থেকে আলাদা হবে। দেখো এখন এরকম না, এখন এরা এরকম না, এখন এরা এরকম না। এখন কি হবে? এরা পরস্পর থেকে এভাবে আলাদা হয়ে যাবে এবং আলাদা হয়ে এরকম গোল হয়ে যাবে। এরা এবার পরস্পর আলাদা আলাদা হয়ে কি যাবে? এরকম গোল হয়ে যাবে, গোল হয়ে যাবে।
এরকম গোল এরকম হয়ে যাবে, এর এখন পরস্পর থেকে আলাদা হয়ে এরকম কি হয়ে যাবে, গোল হয়ে যাবে। তখন এগুলোর নাম দিবা ম্যারো জয়েন্ট, তখন এগুলোর নাম কি দিবা, ম্যারো জয়েন্ট। তাইলে দেখো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই আরবিসিটা ভেঙে যাবে। একটু ভালোভাবে খেয়াল করবা, এই আরবিসিটা ভেঙে যাবে। এটাকে কি বলা হয়, আরবিসি এর ভাঙন। আরবিসি এর, কারণ আমাদের দশা তো শেষ, আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষ, 5টা দশা শেষ। এখন সুন্দর করে আরবিসিটা ভেঙে যাবে। কারণ ভাঙবে কেন, না ভাঙলে তো তারা বাইরে হইতে পারবে না, তো বাইরে হওয়ার জন্য তারা বের হয়ে যাবে। আর এগুলো কিরকম হয়ে যাবে, এখন এগুলো এরকম গোল গোল হয়ে যাবে। একটু খেয়াল করো, এগুলো এরকম কি হয়ে যাবে, গোল গোল হয়ে যাবে। দেখছো, এই তারা এভাবে বের হয়ে গেছে, দেখছো এটা এবার কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তাহলে এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় ম্যারো জয়েন্ট। এগুলাকে কি বলা হয়, এগুলাকে বলা হয় ম্যারো জয়েন্ট। তাহলে আরবিসি ভাঙার কারণে ম্যারো জয়েন্টগুলো বের হয়ে গেছে। এখন তোমরা বলো, আরবিসি যখন ভেঙে যাবে, মানে আরবিসি ভেঙে গিয়ে যখন ম্যারো জয়েন্টগুলো বের হয়ে যাবে, তখন ম্যারো জয়েন্টগুলো কোথায় প্রবেশ করবে, কোথায়, রক্তে। তার মানে ম্যারো জয়েন্ট কোথায় প্রবেশ করে, ম্যারো জয়েন্ট রক্তে প্রবেশ করে। ম্যারো জয়েন্ট কোথায় প্রবেশ করে, ম্যারো জয়েন্ট রক্তে প্রবেশ করে। কারণ আরবিসি কে ভাঙলে আসেটা কি দিলে, রক্ত, রক্ততেই প্রবেশ করবে। সাথে এই যে হিমোজয়েন্ট আছে না, হিমোজয়েন্ট, তাহলে হিমোজয়েন্ট গুলোও প্রবেশ করবে না, তাহলে প্লাস প্লাস হিমোজয়েন্টও কি প্রবেশ করবে, রক্তে প্রবেশ করবে। এই যে হিমোজয়েন্ট দেখো, যেগুলা বর্জ্য পদার্থগুলো ছিল, ওই বর্জ্য পদার্থগুলোও কিন্তু রক্তে প্রবেশ করবে, ম্যারোজয়েন্টও রক্তে প্রবেশ করবে। আর এই দুইটা রক্তে প্রবেশ করার, যখনই এই দুইটা আমাদের রক্তে প্রবেশ করে, তখনই আমাদের শরীরে জ্বর আসে। তার মানে ম্যারোজয়েন্ট যখন রক্ত প্রবেশ করে, ম্যারোজয়েন্ট প্লাস হিমোজয়েন্ট যখন রক্ত প্রবেশ করে, তখনই আমাদের শরীরে জ্বর আসে। আমি এই কথাটা আমার ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে বলছিলাম, কেন আমাদের শরীরে জ্বর আসে সেটার ব্যাখ্যা আমি দিছিলাম, একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিছিলাম। এই মূলত ম্যারোজয়েন্ট যখন রক্ত প্রবেশ করবে, সাথে হিমোজয়েন্ট যখন রক্ত প্রবেশ করবে, তখনই আমাদের শরীরে জ্বর আসে। আর এই পুরো চক্রটা সম্পাদন করতে লাগে 48 থেকে 72 ঘন্টা। এই পুরো চক্রটা সম্পাদন করতে লাগে 48 থেকে 72 ঘন্টা, মানে 48 ঘন্টা ধরেই রাখো। এই জন্য এই চক্রটা যতবার, এই পুরো একটা চক্র হইতে 48 ঘন্টা সময় লাগে। তাহলে এরকম একটা চক্র 48 ঘন্টা সময় নিয়ে হলে, যখন ম্যারোজয়েন্ট রক্তে প্রবেশ করবে, হিমোজয়েন্ট রক্তে প্রবেশ করবে, তখনই জ্বর আসবে। তাহলে 48 ঘন্টা পর জ্বর আসতেছে। আবার যখন এই চক্রটা শুরু হয়ে 48 ঘন্টা পর আবার যখন ম্যারোজয়েন্ট রক্তে প্রবেশ করবে, তখন আবার জ্বর আসবে। তাই তোমার 48 ঘন্টা পর পর জ্বর আসে, কারণ এই চক্রটা 48 ঘন্টা পর পর সম্পাদন হয়। এই চক্রটা কি হয়, 48 ঘন্টা পর পর সম্পাদন হয়। তাই তোমার 48 ঘন্টা পর পর জ্বর আসে, কারণ ম্যারোজয়েন্ট যতবার রক্তে প্রবেশ করবে, ততবারই তোমার শরীরে জ্বর আসবে। আর এই পুরো চক্রটা করতে 48 ঘন্টা সময় লাগে। তো 48 ঘন্টায় যখন একবার ম্যারোজয়েন্টগুলো রক্তে প্রবেশ করবে, তোমার জ্বর আসবে। আবার যখন ম্যারোজয়েন্ট এই চক্রটা সম্পাদন করবে, আবার 48 ঘন্টা পর আবার জ্বর আসবে। তাই তোমার 48 ঘন্টা পর পর জ্বর হয়। তখন এই চক্রটা আমরা এখনো সম্পাদন করিনি। এই যে ম্যারোজয়েন্টগুলো দেখতেছ, কিছু ম্যারোজয়েন্ট আবার নতুন একটা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এই চক্রটা সম্পাদন করবে। এই দেখো, এগুলো ম্যারোজয়েন্ট রক্তে প্রবেশ করছে না, রক্ত থেকে কিছু ম্যারোজয়েন্ট আবার নতুন একটা আরবিসিকে ভাঙার জন্য যাবে। কারণ ওরা কি শুধু একটা আরবিসিকে ভাঙবে না, আরবিসি তো অনেকগুলো আছে। তো একটা আরবিসিকে যখন ভেঙে, ম্যারোজয়েন্টগুলো যখন আরবিসিকে ভেঙে রক্তে প্রবেশ করবে, তখন কিছু ম্যারোজয়েন্ট রক্ত থেকে আবার আরবিসিতে যাবে, নতুন একটা আরবিসি, নট ওল্ড, এটা তো ভেঙে ফেলছে, নতুন একটা আরবিসিতে গিয়ে এই চক্রটা আবার এভাবে চলতে থাকবে। এটাকেই বলা হয় এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। আর এই চক্রটা চলার কারণেই তোমার 48 ঘন্টা পর পর জ্বর আসে। জ্বর কেন আসে সেটার ব্যাখ্যা আমি দিছি কিন্তু। এবং ম্যারোজয়েন্টগুলো যখন রক্তে প্রবেশ করবে, তখনই জ্বর আসবে। আমি তাও একটু বলে দিই তোমাদের সুবিধার্থে, কারণ আমাদের ক্লাস শেষ মুহূর্তে চলে আসছি, তাও একটু বলে দিই জ্বর কেন আসে।
সেটা হচ্ছে ম্যারোজয়েডগুলো 48 ঘন্টা পর যখন রক্তে প্রবেশ করবে, প্লাস হিমোজয়েন, এটা কিন্তু আমাদের জন্য টক্সিক, কিন্তু এটা ম্যালেরিয়া পরজীবীর জন্য নন টক্সিক, এগুলো আমাদের জন্য টক্সিক। তো ম্যারোজয়েড যখন রক্তে প্রবেশ করবে তখন আমাদের একজন আছে, সেটাকে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি যখন দেখবে এরা আইলরে রক্তে কে প্রবেশ করে ফেললো, ম্যারোজয়েড চলে আসছে, ডাব্লিউবিসির সাথে সাথে যাবে তারে মারার জন্য, এবং ডাব্লিউবিসি করবে ম্যারোজয়েডকে মেরে ফেলবে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। তোমরা জানো ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস করে, একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে নিউট্রোফিল। ফ্যাগোসাইটোসিস করে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হবে সেগুলা পাইরোজেন হিসেবে বের করে দিবে। কী হিসেবে বের করে দিবে? পাইরোজেন। দেখো একটা ডাব্লিউবিসি আসলো এই ম্যারোজয়েডকে মারার জন্য, ফ্যাগোসাইটোসিসের মধ্যে একে মারলো, মেরে যে বর্জ্যগুলো থাকবে সেগুলো বের করে দিবে না রক্তে, এবং রক্তের যে বর্জ্যগুলো বের হবে সেগুলোর নাম হচ্ছে পাইরোজেন। আমি তোমাদেরকে বলছিলাম এই পাইরোজেনগুলো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এরা রক্তে যখন প্রবেশ করবে পাইরোজেনগুলো রক্ত থেকে ব্রেইনে যাবে। কোথায় যাবে? ব্রেইন। এবং ব্রেইনে একটা গুরুত্বপূর্ণ অংশ যেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস, যেটাই আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের ব্রেইনের তাপমাত্রা নিয়ন্ত্রণ যে অংশটা করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো পাইরোজেনগুলা রক্ত থেকে হাইপোথ্যালামাসে যাবে, এবং হাইপোথ্যালামাসে গিয়ে তারা কি করবে? কোল্ড সেন্সিং নিউরনকে উত্তেজিত করে ফেলবে। কোল্ড সেন্সিং, কোল্ড মানে ঠান্ডা, ঠান্ডা লাগার অনুভূতির জন্য যে নিউরনটা আছে সেটাকে উত্তেজিত করে তোমার বডির ভিতরে একটা ঠান্ডা, অত্যাধিক ঠান্ডা পরিবেশ তৈরি করবে। মানে তোমার ইন্টারনাল বডির ভিতরে, ইন্টারনাল কথা বলতেছি, নট এক্সটার্নাল, তোমার ইন্টারনাল বডির ভিতরে একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি করবে। এখন চিন্তা করো, তোমার বডির ভিতরে যদি একটা অত্যাধিক ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয় তাহলে তোমার বডির যে নর্মাল ফাংশনগুলো আছে সেগুলো হইতে পারবে না। তাই হাইপোথ্যালামাস কি করবে? এই অত্যাধিক ঠান্ডাটাকে প্রশমিত করার জন্য সে দেহের তাপমাত্রাটাকে অস্বাভাবিক বাড়াই দিবে। কেন করছে? বাড়াই দিচ্ছে কেন? কারণ পাইরোজেন কি করছে? হাইপোথ্যালামাসে গিয়ে হাইপোথ্যালামাসের যে ঠান্ডা লাগার জন্য যে নিউরনটা আছে সেটাকে উত্তেজিত করে ফেলবে, যার কারণে তোমার বডি পুরাটাই ঠান্ডা হয়ে যাবে ভিতর দিকে। এখন তোমার বডি যদি ভিতর দিকে ঠান্ডা হয়ে পড়ে তাহলে তো হইল না। আমাদের বডির ভিতরে একটা সিস্টেম আছে, যখন কোনো কিছু বেশি কম হয়ে যায় অথবা বেশি হয়ে যায় তখন আমাদের বডি কী করে? এটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। তাই তোমার বডির ভিতরে যেহেতু অস্বাভাবিক ঠান্ডা লাগতেছে, হাইপোথ্যালামাস কী করবে? এটাকে প্রশমিত করার জন্য, ব্যালেন্স করার জন্য দেহের তাপমাত্রা সুন্দর করে বাড়িয়ে দিবে। এখন দেহের তাপমাত্রা বেড়ে গেলেই তো তোমার জ্বর আসবে, এজন্যই মূলত তোমার জ্বর আসে। বুঝতে পারছো? এই জন্যই তোমার মূলত জ্বর আসে। এবার 48 ঘন্টা পরপর কেন? কারণ এই চক্রটা 48 ঘন্টা পরপরই সম্পাদন হয়। একবার 48 ঘন্টা পর ম্যারোজয়েড রক্তে প্রবেশ করছে, জ্বর আসছে। আবার 48 ঘন্টা পর ম্যারোজয়েড রক্তে প্রবেশ করছে, জ্বর আসছে। আবার 48 ঘন্টা পর ম্যারোজয়েড রক্তে প্রবেশ করছে, জ্বর আসছে। তাই 48 ঘন্টা পরপর তোমার জ্বর আসে। জ্বর কেন আসে সেটার ব্যাখ্যা দিলাম, 48 ঘন্টা পরপর কেন আসে সেটারও ব্যাখ্যা দিলাম। আরেকটা হচ্ছে তোমার কাঁপুনি কেন লাগে। আমরা বলি যে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ভাইয়া কাঁপুনি দিয়ে জ্বর। তুমি ভিতর দিকে কেন কাঁপো এটা জানো? আচ্ছা বলো তো, শীতকালে তুমি কেন কাঁপো? গরমকালে কাঁপো না, শীতকালেই কাঁপো। শীতকালে তুমি কেন কাঁপো? কারণ তোমার বডির যে ইন্টারনাল টেম্পারেচার সেটা শীতকালে বেশি থাকে। শীতকালে ইন্টারনাল টেম্পারেচার যখন বেশি থাকে, তাপমাত্রা বডির ভিতরে যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন তোমার বডির যে পেশিগুলো আছে, অনৈচ্ছিক পেশিগুলা, সেগুলা স্বাভাবিকের তুলনায় কম বেশি সংকুচিত প্রসারিত হতে থাকবে। এখন দেখো তোমার পেশিগুলা, ভিতরকার পেশি মানে অনৈচ্ছিক পেশিগুলা, নট ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশিগুলো যখন কম বেশি তোমার বেশি বেশি যদি সংকুচিত প্রসারিত হতে থাকে তখন অটোমেটিকলি তোমার বডিতেই একটা কাঁপুনি সৃষ্টি হবে। কারণ নর্মালি তো অনৈচ্ছিক পেশিগুলো একটা ছন্দ মেনে চলে, সংকুচিত প্রসারিত হয়, কমও না বেশি না, একটা ছন্দ মেনে চলে সংকুচিত প্রসারিত হয়। কিন্তু তোমার অনৈচ্ছিক পেশিগুলো যদি খুব ফাস্ট সংকুচিত প্রসারিত হয়ে থাকে তখন তুমি একটা ভিতর দিকে একটা শেক অনুভব করবা, তুমি কাঁপতে থাকবা, যেটা শীতকালেও হয় আর যেটা এই জ্বর আসার সময়ও হয়। জ্বর আসার সময়ও তুমি কাঁপো এই জন্য, আর শীতকালেও তুমি কাঁপো এই জন্য, কারণ তোমার বডির ভিতরে তাপমাত্রাটা কি হয়? অত্যাধিক ঠান্ডা থাকে। কেন ঠান্ডা থাকে? কারণ ম্যারোজয়েড রক্তে প্রবেশ করলেই ডাব্লিউবিসি কি করে? এরে মারার জন্য আসে এবং মেরে পাইরোজেন হিসেবে রক্তে প্রবেশ করে। আর পাইরোজেনটা কোথায় যায়? আগের কথা, পাইরোজেনটা কোথায় যায়? হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাসে কি করে? বডির তাপমাত্রা কমাই দেয়, মানে ঠান্ডা করে দেয়। আর এই বডির তাপমাত্রা যখন ঠান্ডা হয়ে যায় তখন তোমার যে অনৈচ্ছিক পেশিগুলো আছে, নট ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশিগুলো আছে, সেগুলো অনেক ফাস্টলি
সংকুচিত প্রসারিত থাকে, যার কারণে তুমি শেক অনুভব করো, মানে তুমি কাঁপতে থাকো। এটি হচ্ছে কাঁপুনি আসার কারণ। আশা করি এই পুরো চক্রটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এখানে এতটুকু শেষ নয়, আর একটা লাস্ট কথা আছে, মনোযোগ দিয়ে শুনবা। আমি কি বলছি, ম্যারোজয়েড যখন রক্ত প্রবেশ করে, কিছু ম্যারোজয়েড আছে যারা আবার নতুন অনুচক্রিকাকে আক্রমণ করে আবার এই সাইকেলটা সম্পাদন করে, এতটুকু তো বলছি। আবার এখান থেকে কিছু ম্যারোজয়েড আছে, ভালোভাবে খেয়াল করবা, এখান থেকে কিছু ম্যারোজয়েড আছে, ভালোভাবে খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ। গত ক্লাস যদি বুঝতে, নেক্সট ক্লাস যদি বুঝতে হয়, এই লাইনটা অবশ্যই বুঝতে হবে। কিছু ম্যারোজয়েড আছে যেটা দুইটা জিনিসে কনভার্ট হয়। আমি আবার বলতেছি, কিছু ম্যারোজয়েড আছে যেটা পরিণত হয়ে দুইটা জিনিসে কনভার্ট হয়। নামটা কি? একটার নাম হচ্ছে মাইক্রো, ভালোভাবে খেয়াল করবা, একটার নাম হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট, ভালোভাবে খেয়াল করবা, একটার নাম হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট, ভালোভাবে খেয়াল করবা। কিছু ম্যারোজয়েড, এগুলো ম্যারোজয়েড না, কিছু ম্যারোজয়েড আছে যেগুলো পরিণত হয়ে মাইক্রোগ্যামিটোসাইটে কনভার্ট হয়। এখন ভাইয়া মাইক্রোগ্যামিটোসাইটকে কি বলা হয় আরেক নামে থাকলে? এটাকে বলা হয় পুং গ্যামিটোসাইট বা পুং মানে কি পুরুষ, পুং মানে কি পুরুষ বা পুং গ্যামিটোসাইট। পুং, আমার কথাগুলো বুঝো, লেখা না বুঝে গেলেও চলবে। পুং গ্যামিটোসাইট, পুং মানে পুরুষ। মনে রাখবা, মানুষ বাদে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে ছোটগুলোকে পুরুষ বলা হয়, বড়গুলোকে মহিলা স্ত্রী বলা হয়। একমাত্র মানুষদের ক্ষেত্রে বড়দেরকে পুরুষ বলে, ছোট সাইজে ছোটদেরকে স্ত্রী বলে। আর মানুষ বাদে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে দেখবা ছোটগুলোকে বলা হয় পুরুষ, বড়গুলোকে বলা হয় স্ত্রী। তো মাইক্রো মানে ছোট, তাই ছোট বিধায় পুং। আর গ্যামিটোসাইট শব্দটার অর্থ কি? ভালোভাবে দেখো, সাইট শব্দটার অর্থ হচ্ছে কোষ, সাইট শব্দটার অর্থ হচ্ছে কোষ। আর গ্যামিটো মানে হচ্ছে গ্যামিট। তার মানে গ্যামিটোসাইট এমন একটা কোষ যে গ্যামিট তৈরি করতে পারে। মনে রাখবা, এটাকে গ্যামিট বলবা না, এটাকে বলবা গ্যামিটোসাইট। মানে এখান থেকেই পরবর্তীতে গ্যামিট তৈরি হবে। তার মানে এটা কিন্তু গ্যামিট না, তার মানে বোঝাই নাই যে এটা শুক্রাণু না। সাইট মানে কোষ, গ্যামিটো মানে গ্যামিট। তার মানে যে কোষ গ্যামিট তৈরি করতে পারবে, মানে পুং মানে কি শুক্রাণু, যে কোষ শুক্রাণু তৈরি করতে পারবে তাকেই বলবা পুং গ্যামিটোসাইট বা মাইক্রো গ্যামিটোসাইট। এবং পুং গ্যামিটোসাইটগুলো আকারে কি হবে? ছোট হবে। মাইক্রো মানে দেখে বুঝো না, ছোট। তাহলে আমি দেখাচ্ছি এগুলো কিরকম হবে, দেখো এগুলো এরকম ছোট হবে। আমি একটা দেখাচ্ছি, এরকম ছোট হবে। তবে এগুলোর ভিতরে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসগুলো বড় হবে। এই দেখো নিউক্লিয়াস ভাইয়া বড় দিচ্ছি, এই দেখো ভাইয়া নিউক্লিয়াস বড় দিচ্ছি, চিনার উপায় আছে। মনে রাখবা, মাইক্রো মানে কি ছোট, তাই এটা সাইজে ছোট হবে। তবে সাইজে ছোট হলে কি হয়েছে, নিউক্লিয়াসটা কিন্তু বড় হবে। তাহলে পুং গ্যামিটোসাইট, ম্যাক্রো গ্যামিটোসাইট কোত্থেকে আসবে? এই ম্যারোজয়েডগুলা রক্তে যখন প্রবেশ করবে, তখন রক্তে কিছু ম্যারোজয়েড পুং গ্যামিটোসাইট বা মাইক্রো গ্যামিটোসাইটে কনভার্ট হবে। এটা হচ্ছে এমন একটা কোষ যেখান থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে। তাহলে ভাইয়া আরেকটা কি? আরেকটা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট, ভালোভাবে খেয়াল করো। তাহলে ভাইয়া আরেকটা কি? আরেকটা হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট, ম্যাক্রো গ্যামিটোসাইট। ম্যাক্রোকে আরেক নামে বলবা বা স্ত্রী গ্যামিটোসাইট, বা স্ত্রীরা বড় হয় অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে। তাহলে দেখো, আমি এটাকে একটু বড় দিব, কিন্তু মনে রাখবা এটা সাইজে বড় হলেও এটার নিউক্লিয়াসটা ছোট হবে। তাহলে চিনার উপায় দেখো, মাইক্রোগ্যামিটোসাইট সাইজে ছোট হলেও নিউক্লিয়াসটা বড়, আর ম্যাক্রোগ্যামিটোসাইট বা স্ত্রী গ্যামিটোসাইট সাইজে বড় হলেও নিউক্লিয়াসটা ছোট। এটা কি স্ত্রী কেন বলতেছে? কারণ এই গ্যামিটোসাইটটাই পরবর্তীতে ডিম্বাণু তৈরি করবে। মনে রাখবা, এগুলোকে গ্যামিট বলবা না, এগুলোকে বলবা গ্যামিট উৎপন্নকারী কোষ। এটা থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে, এটা থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে। এগুলাকে তুমি কোথায় পাবা? এগুলাকে তুমি পাবা রক্তে। কোথায় পাবা? রক্তে। এগুলাকে তুমি কোথায় পাবা? এগুলাকে তুমি পাবা রক্তে। কোথায় পাবা?
রক্তে বাবা যে রক্তে, কারণ এগুলো তো রক্তেই আসবে। দেখো ম্যারোজয়েডগুলো কোথায় আসবে? রক্তেতেই তো আসবে। লোহিত রক্তকে ভাঙিয়ে দিলে আর কি আছে? আসেই তো রক্ত। তার মানে এগুলো কোথায় আসবে? রক্তেই তো আসবে। তার মানে এটা পরবর্তীতে কি তৈরি করবে? ডিম্বাণু। আর এটা পরবর্তীতে শুক্রাণু। এগুলো কোনো আবার শুক্রাণু ডিম্বাণু না, বুঝছো? ওকে, এখন চিন্তা করো, নিশ্চয় শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে এরা, তার মানে নিশ্চয় যৌন জনন আসবে আস্তে আস্তে। এতদিন আমরা যা পড়ছি সব অযৌন জনন, যৌন জনন আসবে। তো আমি কি তোমাদেরকে বলছিলাম যৌন জননটা কোথায় হয়? মানুষের বডিতে হয় না, মশার বডিতে। তার মানে এই ম্যাক্রোগ্যামিটোসাইট এবং মাইক্রোগ্যামিটোসাইট এগুলা কোথায় যাইতে হবে? এগুলাকে কোথায় যাইতে হবে? নেক্সট সাইকেল করতে হলে মশকের ক্রপে যাইতে হবে। কোথায় যেতে হবে? এখন তোমরা জিজ্ঞেস করবে ক্রপ কি? আমি ক্রপ আগেই বলছি, ক্রপ মানে হচ্ছে পরিপাকতন্ত্রের একটা অংশ। ক্রপ মানে হচ্ছে পরিপাকতন্ত্রের একটা অংশ, যেটা মশকের বডির ভিতরে থাকবে। তাহলে এইগুলোকে কোথায় যেতে হবে? ম্যাক্রোগ্যামিটোসাইট, মাইক্রোগ্যামিটোসাইটকে কোথায় যেতে হবে? মশকের ক্রপের ভিতরে। এখন তোমরা জিজ্ঞেস করবা ভাইয়া এগুলো তো মানুষের রক্তে আছে, মশকের এখানে কেমনে যাবে? চিন্তা করতেছ ভাইয়া? এই দুইটা জিনিস তো ভাইয়া মানুষের রক্তে আছে। এই যে এখানে আমার রক্ত বুঝছে, এখন আমার যদি ম্যালেরিয়া হয় আর কি, তো এখানে রক্তে আমার এই মাইক্রো আছে। তো এগুলা মশকের ক্রপে কেমনে যাবে সেটা তো তুমি জানো। ওই স্ত্রী অ্যানোফিলিস যদি আমার রক্ত চুষতে আসে, স্ত্রী অ্যানোফিলিস হইতে হবে, অন্য কেউ না। ধরো এই যে স্ত্রী অ্যানোফিলিস আস্তে 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 এখানে বসে কামড় দিল, রক্ত চুষলো। এখন আমার রক্তে তো এই দুইটা জিনিস আছে, বসলো স্ত্রী অ্যানোফিলিস রক্ত চুষার জন্য। আমার রক্তে তো এই দুইটা জিনিস আছে। এখন সে যদি রক্ত চুষে, তাহলে রক্তর সাথে সাথে এই দুইটা জিনিস চলে যাবে কিনা, তার ইয়াতে চলে যাবে কিনা, তার বডিতে চলে যাবে কিনা? কারণ আমার রক্তে তো এই দুইটা জিনিস এখন আছে। এখন সে যদি আমাকে এভাবে রক্ত চুষতে আসে, রক্ত চুষার সময় সেটা আমার রক্তই চুষতেছে, তাহলে আমার রক্তে যেহেতু এই দুইটা আছে, তাহলে এই দুইটা জিনিস আমার বডি থেকে তার বডিতে চলে গেল না? এভাবেই মশকির এই দুইটা জিনিস পাই। এখন তোমরা চিন্তা করতেছো ভাইয়া তাহলে কি ভাই এই দশাগুলো পাই না? ট্রফোজের দশা, সিগনেট দশা, অ্যামিবার দশা এগুলোও পায়, কিন্তু এগুলা হইলে হবে না, এগুলো নষ্ট হয়ে যাবে মশকের বডিতে। ধরো মশকি এই স্টেজেই খাবে বলে কোনো কথা আছে? স্ত্রী অ্যানোফিলিস মশকি এই স্টেজেই খাবে বলে কথা আছে? এই স্টেজেও খাইতে পারে, এই স্টেজেও খাইতে পারে, মশা তো অনেকগুলা। তো এগুলা দিয়ে কোনো কাজ হবে না, কারণ এগুলা মশকের দেহে নষ্ট হয়ে যাবে। কিন্তু মশকের দেহে এই দুইটা জিনিস নষ্ট হবে না, এই দুইটা জিনিস মশকের দেহে সারভাইভ করবে, যার কারণে মশকের দেহে এই দুইটা জিনিসই সারভাইভ করে নেক্সট জননটা সম্পাদন করে মশকের দেহে। এবং মনে রাখবা এই দুইটা জিনিস কতদিন পর্যন্ত মানুষের রক্ত থাকবে? এটা কি আজীবন থাকবে? না। কোনো স্ত্রী মশকে যদি এই দুইটা জিনিস 7 দিনের ভিতর না নিয়ে যায়, এই দুইটা জিনিস 7 দিন পর্যন্ত আমাদের রক্তে বেঁচে থাকতে পারবে। 7 দিনের পরেই এই দুইটা জিনিস, মানে একটা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট, আমাদের বডি থেকে গায়েব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে 7 দিন পর্যন্ত এই দুইটা জিনিস বাঁচবে। 7 দিনের মাথায় যদি মশকি এই দুইটা জিনিস তার বডিতে নিয়ে যেতে না পারে, তাহলে নেক্সট সাইকেলটা আর হবে না। তাই মশকি নেক্সট সাইকেল করতে হলে 7 দিনের ভিতরে এগুলারে তাদের বডিতে নিয়ে যেতে হবে। এই দুইটারে মনে রাখবা, এই দুইটা কখনোই কিন্তু শুক্রাণু ডিম্বাণু না, এটা হচ্ছে ডিম্বাণু তৈরিকারী কোষ, এটা হচ্ছে শুক্রাণু তৈরিকারী কোষ। মানে পরবর্তীতে আমরা মশকের বডিতে দেখব কিভাবে এখান থেকে ডিম্বাণু তৈরি হয়, কিভাবে এখান থেকে শুক্রাণু তৈরি হয়, কিভাবে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট হয়, কিভাবে জাইগোট থেকে ম্যালেরিয়ার একটা নতুন বাচ্চা হয়। এভাবে আস্তে আস্তে আমরা মশকের বডিতে দেখব। তাহলে আমরা মানব দেহে কি কাহিনীগুলো হয় সেগুলো আমরা আজকে শিখে ফেলছি। আমাদের মানব দেহটা ক্লোজড। নেক্সটে আমরা দেখব কিভাবে মশকির দেহে গ্যামিটোগনি হয়, মানে গ্যামিটের মিলন হয়, তারপর স্পোরোগনি হয়। এইটা দুইটা জিনিস আমরা এক ক্লাসেই শিখে ফেলবো, গ্যামিটোগনি এবং স্পোরোগনি। এবং এই দুইটা শেখার মাধ্যমেই মূলত আমাদের ম্যালেরিয়া শেষ হবে, যদিও ম্যালেরিয়া নিয়ে আরও কিছু জিনিস বাকি আছে, সেগুলোও আমি পড়াবো। তাহলে তোমরা আশা করি এই এরিথ্রোসাইটিক সাইজোগনিটা বুঝতে পারছো। লাস্টবারের মতো আমি মনে রাখবা, এই দুইটা জিনিস থেকেই কিন্তু আমাদের মশকের দেহে শুরু হবে। তাই এতটুকু পর্যন্ত জেনে রাখা তোমার উচিত, কারণ মশকের দেহে এই দুইটা জিনিস চলে যাবে। কিভাবে যাবে সেটা তো বলছি। এখান থেকে কিন্তু আমরা নেক্সট মশকের দেহে যে সাইকেলটা হয় সেটা দেখব। বুঝা গেছে? একটার সাথে একটা কানেক্টেড। আমি আবার বলি, এরিথ্রোসাইটিক সাইজ ভাইয়া প্রথমে কি করছি,
এই ম্যারোজয়েড বা মাইক্রোক্রিপ্টোম্যারোজয়েডগুলা আরবিসিকে অ্যাটাক করতে আসছে। আরবিসিকে অ্যাটাক করে খাই দেয় তারা ট্রফোজয়েড হয়েছে। ট্রফোজয়েড একটা নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে অবশ্যই জীবাণু। মনে করবা লাল কালার যেটা দেখতেছে ভিতরে, এগুলো হচ্ছে জীবাণুটা। আর বাইরে যে কালো জিনিসটা দেখতেছে এটা হচ্ছে আরবিসি। সো কনফিউজ হবে না। এই ট্রফোজয়েডে একটা কোষ গহ্বর আছে। কোষ গহ্বর কেন আছে সেটার ব্যাখ্যা আমি দিছি। ট্রফোজয়েডের পর যে দশা সেটা হচ্ছে সিগনেট রিং দশা। এটা রিং এর মতো দেখতে বিদায় এটাকে রিং বলা হয়। আর সিগনেট মানে সিম্বল, যেরকম এঙ্গেজমেন্ট করলে আমরা এঙ্গেজমেন্টের রিং দেখলে বুঝতে পারি তার এঙ্গেজমেন্ট হয়েছে, এরকম। সো ওইটাই মানে সিগনেট। তারপর অ্যামিবয়েড ট্রফোজয়েড মানে এই দশাটা, জীবাণুর এই দশাটা অ্যামিবার মতো হয়ে যাবে, অ্যামিবার মতো হয়ে যাবে। এবং আরবিসি এর সাইটোপ্লাজমে তুমি সাফনার্স দানা দেখতে পাবে। আরবিসি এর সাইটোপ্লাজমে সাফনার্স দানা দেখতে পাবে। মনে রাখবা, সাফনার্স দানা কোথায় থাকে? আরবিসি এর সাইটোপ্লাজমে। যদি কেউ বলে সাফনার্স দানা অ্যামিবয়েড ট্রফোজয়েডে থাকে, ভুল কথা। মনে রাখবা, সাফনার্স দানা অ্যামিবয়েড ট্রফোজয়েড থাকে না। অ্যামিবয়েড ট্রফোজয়েড একটা জীবাণু। জীবাণুর ভিতরে তো কি আমরা সাফনার্স দানা দেখছি না, আমরা সাফনার্স দানাকে দেখছি আরবিসি এর সাইটোপ্লাজমে। সো রাইট আনসার হচ্ছে সাফনার্স দানা কোথায় থাকে? সাফনার্স দানা হচ্ছে ইনফেক্টেড আরবিসি এর সাইটোপ্লাজমে, নট অ্যামিবয়েড ট্রফোজয়েডে। এগুলো হচ্ছে ভুল কিছু জিনিস যেগুলো তোমরা ধরতে পারো না। তারপর সাইজন দশা, যেখানে নিউক্লিয়াসগুলো অসংখ্য হয়ে যায়। তারপর রোজেট দশা, যেখানে প্রতিটা নিউক্লিয়াসকে ঘিরে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন আসে। তারপর আরবিসি ভেঙে গিয়ে ম্যারোজয়েডগুলো বের হয়ে যায় রক্তে, এবং রক্তে ম্যারোজয়েড প্রবেশ করার কারণে জ্বর আসে। এবং এই পুরো সাইকেলটা 48 ঘন্টা পর পর হয় বিদায়, তোমার 48 ঘন্টা পর পর জ্বর আসে। তারপর এখান থেকে কিছু ম্যারোজয়েড আছে যেগুলা মাইক্রোগ্যামিটোসাইট মানে পুংগ্যামিটোসাইট, যেখান থেকে পরবর্তীতে শুক্রাণু তৈরি হবে, এবং ম্যাক্রোগ্যামিটোসাইট মানে ডিম্বাণু, স্ত্রীগ্যামিটোসাইট, যেখান থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হবে, এগুলোতে কনভার্ট হয়। এতটুকুই আমাদের অ্যারিথ্রোসাইটিক সাইজোগন শেষ। নেক্সট সাইকেলটা হবে মশকির দেহে, যেখানে আমরা শুরু হবে কোন জায়গা থেকে? নেক্সটটা শুরু হবে কোন জায়গা থেকে? পুংগ্যামিটোসাইট, মাইক্রোগ্যামিটোসাইট। এগুলো কোথায় যাবে? এই দুইটা জিনিস এখন আর মানুষের রক্তে থাকবে না। মশা কামড় দিয়ে, ধরে নাও মশা কামড় দিয়ে রক্ত চুষে তার বডিতে নিয়ে গেছে। তাহলে নেক্সটে আমরা দেখব এই দুইটা জিনিস কার বডিতে থাকবে? মশকির ক্রপের ভিতরে। তো তোমরা আমাকে বলো আজকের ক্লাসটা ভালো মতো বুঝতে পারছো কিনা। সো ভালো মতো যদি বুঝতে পারো, কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আজকে এই লাইভ ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা মশকির দেহে লাইফ সাইকেল স্টার্ট করব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।